আমি শুনেছিলাম আমার পরিচিত এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে। ঘটনাটি মূলত ঘটেছিল তার পরিচিত অন্য এক ড্রাইভারের সাথে, অর্থাৎ ড্রাইভারের সাথে। সঙ্গত কারণেই সেই ড্রাইভারের নাম প্রকাশ করছি না, তাই ধরে নিন তার নাম আরমান। আমি জানি না আমার ইমেলটি সিলেক্ট হবে কিনা, তবে সিলেক্ট হলে খুব খুশি হব। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীত। ক্যালেন্ডারের পাতায় দিনটা ঠিক কী ছিল এখন আর মনে নেই, তবে রাতটা ছিল আমার জীবনের দীর্ঘতম রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2:30। ঢাকার বাইরের এক নির্জন হাইওয়ে, যেখানে সচরাচর রাতের বেলাতেও গাড়ির হেডলাইটের ঝালকানি দেখা যায়, আজ সেখানে শুধুই ঘন কুয়াশার রাজত্ব। কুয়াশার চাদর প্রকৃতিকে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন এই চরাচর আজ কোনো এক গভীর অনিষিদ্ধ রহস্য লুকিয়ে রাখতে চাইছে। আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে বসে আছি। আমার নাম আরমান। গত 10 বছর ধরে এই স্টিয়ারিং হুইলটাই আমার রুটি রোজের একমাত্র উৎস। কত শত লাশ, কত মুমূর্ষ রোগী আমি এই গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজকের রাতটা অন্য সব রাতের চেয়ে আলাদা। আজকের বাতাস, আজকের এই কুয়াশা, এমনকি আমার পুরনো অ্যাম্বুলেন্সটার শব্দও যেন অন্যরকম শোনাচ্ছে। আমার গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলেছে। স্পিডোমিটারের কাঁটা 40-এর ওপরে উঠছে না, ওঠার উপায়ও নেই। সামনের রাস্তাটা যেন কুয়াশার পেটে ঢুকে গেছে। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় যাচ্ছি। হেডলাইটের হলুদ আলো কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে আবার আমার দিকে ফিরে আসছে। আমার 2 চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এই কনকনে শীতে, যেখানে বাইরে হাত বের করলে আঙুল জমে যাওয়ার উপক্রম, সেখানে আমি ঘামছি। জ্যাকেটের ভেতরে আমার শরীরটা ভ্যাপসা গরমে ভেজে যাচ্ছে। কারণটা শুধু আবহাওয়ার খামখেয়ালিপনা নয়, কারণটা আমার গাড়ির পেছনের অংশে শুয়ে রাখা ওই যুবতী মেয়েটির লাশ। হাসপাতালের মর্গ থেকে যখন লাশটি তোলা হচ্ছিল, তখনই আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি দানা বাঁধছিল। আমি জীবনে অনেক লাশ দেখেছি, দুর্ঘটনায় থেতলে যাওয়া শরীর, আগুনে পোড়া দেহ, বার্ধক্যে মরে যাওয়া শান্ত মুখ। কিন্তু এই মেয়েটির মুখ ছিল সম্পূর্ণ আলাদা, অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, যেন তার শরীর থেকে রক্ত অনেক আগেই কেউ শুষে নিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার চোখ আর মুখের ভঙ্গি। মৃত্যুর পরেও তার চোখ মুখে এক তীব্র আতঙ্কের ছাপ লেগে আছে, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে এমন কোনো খারাপ জিনিস বা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল যা তাকে ওপারে যাওয়ার পরেও শান্ত হতে দিচ্ছে না। স্ট্রেচারে তোলার সময় আমার হাত যখন তার বাহুতে লেগেছিল, তখন মনে হয়েছিল আমি কোনো বরফের টুকরো স্পর্শ করলাম। সেই ঠান্ডাটা স্বাভাবিক মরা মানুষের শরীরের ঠান্ডা নয়, ওটা ছিল এমন এক হিমশীতল অনুভূতি যা চামড়া ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। গন্তব্য এখন থেকে আরো প্রায় 3 ঘন্টা দূরের এক অজপাড়া গা। মেয়েটির গ্রামের বাড়ি। অ্যাম্বুলেন্সে আমি ছাড়া আর কোনো জীবিত প্রাণী নেই। নিয়ম অনুযায়ী লাশের সাথে পরিবারের কারো থাকার কথা। মেয়েটির ভাই আর চাচা অন্য একটি প্রাইভেট কারে আমাদের ঠিক পেছনে আসছিল। যাত্রা শুরুর প্রথম আধা ঘন্টা আমি রিয়ার ভিউ মিররে তাদের গাড়ির হেডলাইট দেখতে পাচ্ছিলাম, কিন্তু শহরের কোলাহল ছাড়িয়ে হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরেই কুয়াশা যখন দানবীয় আকার ধারণ করলো, তখন সে আলোটা হারিয়ে গেল। আমি কয়েকবার গতি কমিয়েছিলাম, কিন্তু পেছনের ওই গাড়িটি আর আমার দৃষ্টিসীমার মধ্যে আসেনি। হয়তো তারা পথ হারিয়েছে, কিংবা কুয়াশার কারণে অনেক পিছিয়ে পড়েছে। এখন এই বিশাল জনমানবহীন রাস্তায় আমি, আমার এই জরাজীর্ণ অ্যাম্বুলেন্স, আর পিছনের কেবিনে শুয়ে থাকা সেই নিথর দেহটি, আমরা 3 জন যেন এক অদ্ভুত ও ভয়ঙ্কর নাটকের চরিত্র। গাড়ির হিটারটা বেশ কিছুদিন ধরে নষ্ট, ঠিক করাবো করেও করানো হয়নি। তবুও গাড়ির ভেতরটা বাইরের তাপমাত্রার তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। সাধারণত ইঞ্জিন চললে ভেতরে কিছুটা হলে উষ্ণতা থাকে, কিন্তু আজ মনে হচ্ছে গাড়ির ভেতরে কেউ যেন বিশাল এক বরফখণ্ড রেখে দিয়েছে। আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই অস্বাভাবিক ঠান্ডাটা বাতাস থেকে আসছে না, এসি বা জানালা থেকেও আসছে না। এটা আসছে আমার পিঠের ঠিক পেছনের অংশ থেকে, সেই পার্টিশনের ওপাশ থেকে যেখানে লাশটি রাখা আছে। আমার লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমার ঘাড়ের কাছে অদৃশ্য কোনো চোখ আমাকে পর্যবেক্ষণ করছে। নিস্তব্ধতা কাটানোর জন্য আমি রেডিওটা অন করার কথা ভাবলাম। হাত বাড়ালাম ড্যাশবোর্ডের দিকে, কিন্তু আমার আঙুল ছোঁয়ার আগেই হঠাৎ গাড়ির রেডিওটা নিজে থেকেই ঝিরঝির শব্দ করে উঠল। সেই কর্কশ শব্দে আমি চমকে উঠলাম। নির্জন রাতে এমন শব্দ কানের পর্দায় হাতুড়ির মতো আঘাত করল।
আমি দ্রুত রেডিওর নব ঘোরালাম, কিন্তু অবাক কাণ্ড, রেডিওটা তো বন্ধই ছিল। পাওয়ার বাটন অফ করা। তাহলে শব্দটা এলো কোথা থেকে? স্পিকার থেকে আসা সেই যান্ত্রিক শব্দটা কি আমার মনের ভুল? আমি নিজেকে সান্ত্বনা দিলাম, আরমান তুই বেশি চিন্তা করছিস, হয়তো লুজ কানেকশন থেকে স্পিকারের শব্দ হয়েছে। মনকে বোঝালাম বটে, কিন্তু মনের গভীরের ভয়টা কাটলো না। পরক্ষণে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। পেছনের কেবিন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। শব্দটা খুব হালকা, কিন্তু এই পিনপতন নীরবতায় সেটা বজ্রপাতের মতো শোনালো। মনে হলো কেউ যেন স্ট্রেচারের ওপর বিছানো সাদা চাদরটা খুব সাবধানে, খুব সন্তর্পণে সরাচ্ছে। কাপড়ের সাথে কাপড়ের ঘর্ষণের শব্দ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকাতে চাইলাম না। আমি জানি পেছনে কেউ নেই, থাকার কথাও নয়। একজন মৃত মানুষ তো আর চাদর সরাতে পারে না। কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। ভয়ের সময় সে সেটাই ভাবতে বাধ্য করে যা সে দেখতে চায় না। আমার মনে হতে লাগলো, আমি যদি এখন আয়নায় তাকাই তবে হয়তো দেখবো সে মেয়েটি উঠে বসেছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার হাত পা অবশ হয়ে আসতে চাইল। রাস্তাটা ক্রমশ আরো নির্জন হয়ে যাচ্ছে। হাইওয়ের দুপাশে বড় বড় শিশু আর মেহগনি গাছগুলো কুয়াশার মধ্যে এক একটা বিশাল ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় তাদের ডালপালাগুলোকে মনে হচ্ছে কোনো রাক্ষসে হাত, যা আমার গাড়িটাকে আঁকড়ে ধরার জন্য বাড়িয়ে আছে। আমি জোরে জোরে কালেমা শাহাদাত পড়া শুরু করার চেষ্টা করলাম। ঠোঁট নাড়ছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হতে চাইছে না। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিক তখনই আমার ঘাড়ের ডান পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম, যেন কেউ আমার একদম কানের কাছে মুখে এনে ফিস করে শ্বাস ফেলল। গাড়ির সব গ্লাস বন্ধ, কোথাও কোনো ছিদ্র নেই, বাতাস ঢোকার মতো। তবু কোথা থেকে যেন বরফ শীতল বাতাস আমার ঘাড়ে এসে লাগছে। এটা কোনো সাধারণ বাতাস নয়, এর সাথে একটা ভ্যাপসা গন্ধ মিশে আছে, ফরমালিন আর বাসি ফুলের গন্ধ। আমি সাহসী মানুষ, কিন্তু এখন আমি বুঝতে পারলাম এই যাত্রা সাধারণ কোনো যাত্রা নয়। আমার সাথে থাকা এই নির্জীব দেহটি হয়তো পুরোপুরি নির্জীব নয়, অথবা এর সাথে এমন কোনো খারাপ জিনিস জড়িয়ে আছে যা আমার এই যাত্রাকে বিভীষিকাময় করে তুলবে। আমি অ্যাক্সেলারেটরে চাপ দিলাম গাড়িটা দ্রুত এই স্থান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ি যেন কিছুতেই গতি বাড়াতে চাইছে না। ইঞ্জিনের আরপিএম বাড়ছে, গর্জন বাড়ছে, কিন্তু চাকাগুলো যেন মাটির সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো ভারী বস্তু বা শক্তি গাড়িটাকে পেছন থেকে সজোরে টেনে ধরে রেখেছে। আমি যতই এগোতে চাইছি পেছনের ভারটা ততই বাড়ছে। আমার মনে হতে লাগলো আমি আসলে গাড়ি চালাচ্ছি না, বরং আমি কোনো এক অন্ধকার গহ্বর বা ফাঁদের দিকে ধাবিত হচ্ছি, আর আমার পেছনের যাত্রীটি সেই ফাঁদের নিয়ন্ত্রক। কুয়াশা এখন এতটাই ঘন হয়েছে যে হেডলাইটের আলো মাত্র কয়েক ফুট সামনে গিয়ে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো সাদা ধোয়ার সুড়ঙ্গের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি, যার কোনো শেষ নেই। আমার হাতের আঙুলগুলো স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে আঙুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে। পেছনের কেবিন থেকে ভেসে আসা সেই খসখস শব্দটা এখন আর নেই, কিন্তু তার বদলে শুরু হয়েছে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা কোলাহলের চেয়েও বেশি ভয়ঙ্কর। সাধারণ নীরবতায় একটা প্রশান্তি থাকে, কিন্তু এই নীরবতায় আছে এক চাপা উত্তেজনা, যেন ঝড়ের আগের শান্ত অবস্থা। আমার মনে হচ্ছে গাড়ির পেছনের অংশে বাতাসের চাপ বেড়ে গেছে। মাঝে মাঝে গাড়িটা পেছনের দিকে সামান্য দেবে যাচ্ছে। স্প্রিংগুলো ক্যাচ ক্যাচ শব্দ করে উঠছে, ঠিক যেমনটা হয় যখন পেছনের সিটে বসা কোনো যাত্রী নড়াচড়া করে বা সিট ছেড়ে উঠে দাঁড়ায়। কিন্তু পেছনে তো শুধু একটা লাশ, তার তো নড়বার কথা নয়, ভর পরিবর্তন করারও কথা নয়। মনের সাথে যুদ্ধ করতে করতে আমি সাহস সঞ্চয় করলাম, আমাকে দেখতে হবে পেছনে কি হচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিট এবং পেছনের অংশের মাঝখানে একটা ছোট্ট কাচের পার্টিশন আছে, স্লাইডিং গ্লাস। আমি ভয়ে ভয়ে প্রথমবারের মতো রিয়ার ভিউ মিরর দিয়ে সেই কাচের দিকে তাকালাম। তাকাতে আমার রক্ত হিম হয়ে গেল, শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। কাচটা ভেতর থেকে, অর্থাৎ লাশের কেবিনের দিক থেকে ঘোলা হয়ে আছে, যেন কেউ ওপাশে খুব কাছ থেকে কাচের উপর শ্বাস ফেলছে বা ভাব দিয়েছে। কিন্তু ওপাশে তো কোনো জীবিত মানুষ নেই। লাশের তো নিঃশ্বাস থাকে না, লাশের শরীর থেকে গরম ভাব বের হওয়ার কথা নয়। তাহলে কাজটা ঘোলা হলো কি করে? আমি চোখ সরিয়ে নিলাম। আমার মস্তিষ্ক বলছে এটা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব, কিন্তু আমার মন বলছে আরমান পালা, তুই বিপদে আছিস। আমি বিড়বিড় করে আল্লাহর নাম নিতে লাগলাম, হে আল্লাহ,
আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। আমার মনে একটাই প্রার্থনা, কিন্তু ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলছে। আমার জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে। হঠাৎ করে গাড়ির পেছনের অংশে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। ধপ করে শব্দটা হওয়ার সাথে সাথেই আমি নিজের অজান্তে ব্রেক কষলাম। গাড়িটা নির্জন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। শব্দটা মেটালিক ফ্লোরে কিছু পড়ার মতো। আমার বুক ধরফর করছে। আমি কি পেছনে গিয়ে দেখব, নাকি গাড়ি চালিয়ে চলে যাব? কিন্তু শব্দটা শুনে মনে হলো যেন লাশের হাতটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে, কিংবা অন্য কোনো ভারী সরঞ্জাম। একজন দায়িত্ববান চালক হিসেবে আমার দেখা উচিত। লাশটা সম্মানের সাথে পৌঁছে দেয়া আমার দায়িত্ব। আমি কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট খুললাম, টর্চ লাইটটা হাতে নিলাম। গাড়ি থেকে নামলাম না, শুধু ড্রাইভিং সিটে বসেই শরীরটা ঘুরিয়ে পেছনের পার্টিশনের কাছের দিকে টর্চ লাইট ধরলাম। কাছের ঘোলাটে ভাবটা কিছুটা কমেছে। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। স্ট্রেচারের উপর লাশটা ঠিকভাবেই শোয়ানো, কিন্তু লাশ ঢেকে রাখা সাদা চাদরটা পায়ের দিক থেকে কিছুটা সরে গেছে। মেয়েটির দুটো ফ্যাকাশে পা বেরিয়ে আছে। আমি পরিষ্কার মনে করতে পারি হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমি নিজের চাদরটা ভালো করে মুড়িয়ে পায়ের নিচে গুজে দিয়েছিলাম। গাড়ি যতই ঝাঁকুনি খাক, চাদর এভাবে সরে যাওয়ার কথা নয়। সে আর গাড়ি থেকে নামার সাহস পেলাম না। আমার হাত পা কাঁপছে। দ্রুত সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। চাবি ঘোরালাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। ইঞ্জিনটা খক খক করে গঙ্গানের মতো শব্দ করছে। মনে হচ্ছে গাড়ির যান্ত্রিক প্রাণটাও এই খারাপ জিনিসের উপস্থিতিতে ভয় পেয়ে গেছে। আমার মনে হলো আমি একা নই। গাড়ির পেছনের ওই আবদ্ধ জায়গায় আমার সাথে অন্য কিছু আছে, কোনো ছায়ামূর্তি কিংবা এমন কোনো অশুভ উপস্থিতি যা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। হঠাৎ পার্টিশনের কাছে একটা শব্দ হলো, টুক টুক টুক। শব্দটা খুব ধীর কিন্তু ছান্দিক। কেউ যেন খুব ধীরে লম্বা নখ দিয়ে কাছে টোকা দিচ্ছে। এটা কোনো রাস্তার ঝাঁকুনি বা বাতাসের শব্দ নয়, এটা বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো কিছুর কাজ। আমি জমে গেলাম। স্টিয়ারিং হুইলের ওপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যদি না দেখি তবে হয়তো বিপদটা কেটে যাবে। কিন্তু শব্দটা থামলো না, এবং টোকা দেওয়ার শব্দটা আরো জোরালো হলো। আমি সাহস করে চোখ তুলে তাকালাম। টর্চের আলোটা এখনো আমার হাতে ধরা। আলোটা কাছের ওপর পড়ে আছে। আমি দেখলাম সেই ঘোলাটে কাছে একটা হাতের ছাপ ফুটে উঠছে। ছাপটা বাইরের দিকে নয়, ভেতরের দিকে। অর্থাৎ লাশের কেবিনের দিক থেকে কেউ কাছের উপর হাত রেখেছে। কিন্তু সেই হাত, ইয়া আল্লাহ, সেটা পৃথিবীর কোনো মানুষের হাতের ছাপের মতো স্বাভাবিক নয়। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং হাতের তালুটা অদ্ভুত রকমের বড়। আর সেই ছাপটা থেকে যেন এক ধরনের কালচে ধোঁয়া বের হচ্ছে। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলার স্বর ফুটল না। সেই হাতের ছাপটা আমাকে জানাচ্ছে যে আমার পেছনের যাত্রীটি এখন জেগে আছে। সে আর নিছক একটা লাশ নয়, সে আমার সাথে যোগাযোগ করতে চাইছে, অথবা আমাকে ভয় দেখাতে চাইছে। আমার মনে হলো ওই কাছের ওপাশেই সে মেয়েটির মুখটা এখন আছে। সে আমাকে দেখছে। তার সে আতঙ্কিত ফ্যাকাশে চোখ দুটো এখন আমার দিকেই তাকিয়ে আছে। আমি পাগলের মতো ইগনিশন চাবি ঘোরাতে থাকলাম। স্টার্ট হ মনে মনে গাড়িটাকে মিনতি করলাম। আমার মনে হচ্ছে ওই কাজটা বেশিক্ষণ টিকবে না। ওটা ভেঙে গেলেই মাঝখানের বাধাটুকু সরে যাবে। আর তখন কি হবে তা ভাবার সাহস আমার নেই। ইঞ্জিনটা অবশেষে চালু হলো, কিন্তু তার শব্দটা স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো যান্ত্রিক গোলযোগ নয়, বরং ইঞ্জিনটা ব্যথায় কাতরাচ্ছে। আর মানুষ শরীরের কাঁপুনি থামছে না। তবু সে গাড়িটা গিয়ারে ফেলে টান দিল, কিন্তু গতি আগের মতোই মন্থর। মনে হচ্ছে চাকাগুলো পিচের রাস্তায় নয়, বরং গভীর কাদা বা বালির মধ্যে ঘুরছে। পেছনের কাছের পার্টিশনে সে অদ্ভুত হাতের ছাপটা এখনো স্পষ্ট, যেন ওটা কাছের গায়ে খোদাই করে দেয়া হয়েছে। আর এখন আর আয়নায় তাকাচ্ছে না। সে জানে তাকালে এমন কিছু দেখবে যা দেখার পর সে আর গাড়ি চালানোর মানসিক শক্তি পাবে না। সে দৃষ্টি সোজা রাস্তার উপর নিবদ্ধ রাখার চেষ্টা করছে। যদিও কুয়াশার কারণে রাস্তা দেখাই যাচ্ছে না, কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলো বিপদের সময় অনেক বেশি সজাগ হয়ে ওঠে। চোখ বন্ধ রাখলেও নাক বা কান বন্ধ রাখা যায় না। আরমানের নাকে একটা উৎকট গন্ধ আসতে শুরু করলো। যাত্রা শুরুর সময় গাড়িতে ছিল ফিনাইল আর ওষুধের গন্ধ। কিছুক্ষণ আগে ছিল বাসি ফুলের গন্ধ, কিন্তু এখন গন্ধটা সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে মনে হয়েছিল পচা মাংসের গন্ধ, যেন কোনো মৃত প্রাণী অনেকদিন ধরে পচে গলে আছে। পেটে বমি আসার মতো অবস্থা। আমি রুমালে নাক ঢাকলাম, কিন্তু গন্ধের কোনো কমতি নেই। আস্তে আস্তে সেই পচা গন্ধটা
পোড়া গন্ধের মতো হতে লাগলো, যেন কোথাও কোনো চামড়া বা চুল পড়ছে। গন্ধটা এত তীব্র যে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরে কোথাও আগুন লেগেছে। আমি ড্যাশবোর্ডের দিকে তাকালাম, কোথাও কোনো ধোঁয়া নেই। তাহলে এই পোড়া মাংসের গন্ধ আসছে কোত্থেকে? উত্তরটা আমার মনের ভেতরেই প্রতিধ্বনিত হলো, পেছন থেকে। আমি জানালাটা খোলার চেষ্টা করলাম একটু বাতাসের জন্য। এই দূষিত বাতাস আমার ফুসফুসকে বিষিয়ে দিচ্ছে। কিন্তু অবাক কাণ্ড, ইলেকট্রিক উইন্ডোটা জ্যাম হয়ে গেছে। সুইচে বারবার চাপ দিলাম, কিন্তু কাজ নামছে না। দরজার লকটাও চেক করলাম, মনে হলো ওটাও জ্যাম। আমি যেন আমার নিজের গাড়িতে বন্দী হয়ে গেছি। একটা চলন্ত কফিনে আমি আটকা পড়ছি। তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে, ভয়ের চোটে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশের সিটে রাখা পানির বোতলটার দিকে হাত বাড়ালাম। বোতলের ছিপি খুলতেই আমি আটকে উঠলাম। বোতলের ভেতরে রাখা স্বচ্ছ পানি এখন আর স্বচ্ছ নেই। টর্চের আলোয় বা ড্যাশবোর্ডের ম্লান আলোয় দেখলাম পানির রং কালচে লাল হয়ে আছে, অনেকটা জমাট রক্তের মতো। আমি ঘৃণায় আর ভয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই পরিস্থিতির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির নিয়মগুলো আজ যেন সব উল্টো যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পেছনের কেবিন থেকে এবার স্পষ্ট গঙ্গানির শব্দ ভেসে এলো। এটা কোনো বাতাসের শব্দ নয়, কোনো যান্ত্রিক শব্দও নয়। এটা কোনো মানুষের কষ্টের শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমাকে যেতে দিও না, থামাও, গাড়ি থামাও। এমন কিছু একটা অস্পষ্ট স্বরে কেউ যেন বলছে। কণ্ঠস্বরটা মেয়েটির গলার মতো মনে হলো, কিন্তু তাতে জড়িয়ে আছে এক অমানবিক কষ্ট আর হাহাকার। আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার উপক্রম হলো। আমি চিৎকার করে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যত জোরে দোয়া পড়ছি, পেছনের শব্দগুলো তত বেশি হিংস্র হয়ে উঠছে। গঙ্গানির শব্দটা এবার রাগের গর্জনে পরিণত হলো। মনে হলো কেউ একজন রাগে স্ট্রেচারে লাথি মারছে। ধরাম ধরাম শব্দে পুরো অ্যাম্বুলেন্স কেঁপে উঠছে, গাড়ির বডিটা দুলছে। আমি স্টিয়ারিং ধরে রাখতে পারছি না। রাস্তাটা এই এলাকায় বেশ আঁকাবাঁকা, তার উপরে কুয়াশা, যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু পেছনের ওই অবয়ব বা শক্তি চাইছে গাড়িটা থামুক। সে চাইছে না আমি তাকে গন্তব্যে নিয়ে যাই। আমি বুঝতে পারছি গাড়ি থামালে আমার মৃত্যু নিশ্চিত। এই জনমনবিহীন রাস্তায় গাড়ি থামালে ওই শক্তি আমাকে গ্রাস করে ফেলবে। রাস্তার পাশে কোনো বাড়িঘর নেই, কোনো ল্যাম্পপোস্ট নেই, কোনো আলোর দেখা নেই, শুধু অসীম অন্ধকার আর কুয়াশা। হেডলাইটের আলোতে মাঝে মাঝে মনে হচ্ছে রাস্তার পাশে কারা যেন দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ আমি অনুভব করলাম আমার ড্রাইভিং সিটের পেছনের সিটটা, যেটা পার্টিশনের সাথে লাগানো, অসম্ভব গরম হয়ে উঠছে। কিছুক্ষণ আগে যেখানে বরফ শীতল ঠান্ডা ছিল, এখন সেখানে আগুনের মতো তাপ। তাপটা এত বেশি যে আমার পিঠের চামড়া জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে পার্টিশনের ওপাশ থেকে কেউ শরীর ঠেকিয়ে বা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার শরীরের উত্তাপ আগুনের মতো। আমি আয়নায় না তাকিয়েও বুঝতে পারছি সেই যুবতী মেয়েটির লাশ এখন আর শুয়ে নেই। সে হয়তো উঠে বসেছে অথবা দাঁড়িয়ে আছে ঠিক আমার ঘাড়ের কাছে, কাছের ওপাশে। এই অনুভূতিটা আমাকে পাগলের মতো করে দিচ্ছে। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক ফেটে যাবে। আমি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। হে মাবুদ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার মনে হলো এই রাত আর কখনো শেষ হবে না, এই রাস্তা ফুরাবে না। আমি হয়তো অনন্তকাল ধরে এই অভিশপ্ত অ্যাম্বুলেন্স চালিয়ে যাব, আর আমার পেছনে থাকবে সেই জীবন্ত লাশ। পেছনের লাথি আর ধস্তাধস্তির শব্দে মনে হচ্ছে স্ট্রেচারটা উল্টে গেছে, কিন্তু আমি তাকাচ্ছি না। তাকালেই শেষ। আমার একমাত্র লক্ষ্য সামনের রাস্তা, যদিও সেই রাস্তা আমাকে ধোঁকা দিচ্ছে প্রতি মুহূর্তে। রাত তখন 3টা পার হয়ে গেছে। সময়ের হিসেবে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পার হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ। আমার শরীরের ক্লান্তি আর মনের ভয় মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখের পাতাগুলো ভারী, কিন্তু ভয়ের কারণে চোখ বড় বড় হয়ে আছে। হঠাৎ আমি দেখলাম রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। কুয়াশার ধোঁয়ায় আবছা দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সাদা কাপড়ে মোড়ানো কেউ। আমি রিফ্লেক্সের বসে ব্রেক কষলাম। গাড়িটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঠিক লোকটার সামনে গিয়ে থামলো। হেডলাইটের আলোয় অবয়বটা এবার স্পষ্ট হলো। সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ঠিক সেই পোশাক যা আমার গাড়ির পেছনের লাশের পরনে ছিল। তার চুলগুলো মুখের সামনে এলোমেলো হয়ে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না।
আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই মেয়েটির উচ্চতা, গড়ন, এমনকি দাঁড়ানোর ভঙ্গিও ঠিক পেছনের লাশের মতো। আমার মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। এটা কি করে সম্ভব? লাশ তো আমার গাড়ির পেছনে, আমি তো তাকে নামতে দেখিনি, দরজাও খোলেনি। তাহলে তাহলে সে সামনে এলো কি করে? নাকি এটা অন্য কোনো ছায়ামূর্তি? মেয়েটি হাত ইশারা করে গাড়িটা থামাতে বলছে, বা হয়তো তাকে সাহায্য করতে বলছে। তার হাতটা অদ্ভুতভাবে নড়ছে, যেন হাড়গুলো ভাঙা। আমার অন্তরাত্মা চিৎকার করে বলছে, আরমান পালাও, গাড়ি দিও না, দরজা খোলো না। কিন্তু আমার শরীর অবশ হয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়। আমি লক্ষ্য করলাম মেয়েটির পা মাটির সাথে লেগে নেই। সে যেন মাটির কয়েক ইঞ্চি উপর দিয়ে শূন্যে ভেসে আসছে। তার কাপড়ের নিচের অংশটা কুয়াশার সাথে মিশে আছে। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে, অর্থাৎ আমার ঠিক পেছনে থাকা লাস্টের দিক থেকে, এক বিকট হাসি ভেসে এলো। সেই হাসিটা কোনো মানুষের হাসির মতো নয়, সেটা হিস করা সাপের মতো শোনালো, যেন কেউ দাঁতে দাঁত চেপে হাসছে। বাইরের মেয়েটি এবং ভেতরের শব্দ, এই দুইয়ের মাঝে পড়ে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। বাইরেরটা যদি খারাপ জিনিস হয়, তবে ভেতরেরটাকে? আর ভেতরেরটা যদি আসল লাশ হয়, তবে বাইরেরটাকে? নাকি দুটোই একই অশুভ শক্তির অংশ, যা আমাকে ধোঁকা দেওয়ার জন্য দুই রূপ নিয়েছে? আমি বুঝতে পারলাম বাইরে রয়েছে ছায়ামূর্তি আসলে আমাকে গাড়ি থেকে নামানোর বা দরজা খোলানোর ফাঁদ। সে চাইছে আমি তাকে সাহায্য করার জন্য দরজা খুলি। আমি দ্রুত গাড়ি রিভার্স গিয়ারে দিয়ে পেছনের দিকে নিলাম। তারপর স্টিয়ারিং ঘুরিয়ে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু মেয়েটি মুহূর্তের মধ্যে আবার গাড়ির জানালার পাশে এসে ধপ করে থাবা দিল। তার গতি বিদ্যুতের মতো। আমি দেখলাম মেয়েটির চুল সরে গেছে এবং তার মুখ নেই। সেখানে কোনো চোখ, নাক বা মুখ গহ্বর নেই, শুধুই গভীর অন্ধকার, যেন এক অতল গহ্বর। সে আর্তনাদ করে উঠল, কিন্তু সেই আর্তনাদ কোনো ভাষার ছিল না, ছিল বাতাসের তীক্ষ্ণ শব্দ। আমি ভয়ে চিৎকার করে অ্যাক্সিলারেটরে পা দিয়ে মারিয়ে দিলাম। গাড়িটা গো গো করে স্পিড তুলল। মেয়েটি গাড়ির সাথে সাথে দৌড়াতে লাগলো বা ভাসতে লাগলো। কিছুক্ষণ, তারপর কুয়াশায় মিলিয়ে গেল। কিন্তু জানালার কাছে সেই থাবার দাগটা থেকে গেল। কাছে লেগে আছে এক ধরনের কালচে আঠালো পদার্থ। বাইরের বিপদ কাটতে না কাটতেই গাড়ির ভেতরে শুরু হয়েছে আর এক তাণ্ডব। পেছনের স্ট্রেচারটা সজোরে এপাশ ওপাশ বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে ভেতরে একাধিক মানুষ ধস্তাধস্তি করছে, অথচ আমি জানি ভেতরে শুধু ওই একটি লাশ। ধপাস ধপাস শব্দে মনে হচ্ছে লাশটাকে কেউ আছাড় মারছে, অথবা লাশটা নিজেই ছটফট করছে। আমার মনে হলো আমার ঘাড়ের ওপর কেউ একজন হাত রেখেছে। ড্রাইভিং সিটের ঠিক পেছনেই তো পার্টিশন, কিন্তু মনে হলো হাতটা পার্টিশন ভেদ করে বা পাশ দিয়ে এসে আমার কাঁধ স্পর্শ করেছে। হাতটা ভেজা এবং পিচ্ছিল, অনেকটা মাছের গায়ের মতো। আমি কাঁধ ঝাঁকুনি দিয়ে হাতটা সরানোর চেষ্টা করলাম। চিৎকার করে বললাম, সর, আমাকে ছুবি না। কিন্তু কিছুই নেই, অথচ স্পর্শটা এখনো লেগে আছে। সেই ঠান্ডা পিচ্ছিল অনুভূতিটা চামড়ায় গেঁথে গেছে। ভয়ের চোটে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি অনবরত দোয়া ইউনুস পড়তে যাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। চারপাশের কুয়াশা যেন জীবন্ত হয়ে উঠেছে, সাপের মতো কুণ্ডলি পাকিয়ে গাড়িটাকে গিলে ফেলতে চাইছে। বাইরের জগৎটা মিথ্যে হয়ে গেছে, শুধু এই গাড়ির ভেতরের এই নরকটাই এখন একমাত্র সত্য। আমার মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো, কিন্তু জ্ঞান হারালে আমার আর রক্ষা নেই। আমাকে জাগতেই হবে, গাড়ি চালাতেই হবে। গন্তব্য আর মাত্র কয়েক কিলোমিটার দূরে। গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে, কিন্তু এই শেষ পথটুকু যেন আমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ যা হয়েছে তা ছিল মানসিক যুদ্ধ, কিন্তু এখন মনে হচ্ছে সেটা শারীরিক আক্রমণের রূপ নেবে। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইট দপ করে নিভে গেল। কোনো সতর্কতা ছাড়াই, শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকারের মধ্যে আমি একা। কুয়াশার অন্ধকারে মিশিয়ে গিয়ে রাস্তাটা অদৃশ্য হয়ে গেল। আমি আন্দাজে গাড়ি চালাচ্ছি, স্টিয়ারিং ডানে বামে ঘোরাচ্ছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভর করে আমার মনে হচ্ছে গাড়িটা এখন আর আমি নিয়ন্ত্রণ করছি না, অন্য কেউ বা অন্য কিছু নিয়ন্ত্রণ করছে। স্টিয়ারিংটা আমার হাতের নিচেই নিজে নিজে ঘুরছে। হঠাৎ ঝনঝন শব্দে পেছনের পার্টিশন গ্লাসটা সশব্দে ফেটে গেল। কাছের টুকরোগুলো বুলেটের মতো ছিটকে এসে আমার পিঠের ওপর, মাথার ওপর পড়ল।
আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। কয়েকটা কাঁচ আমার ঘাড়ে বেঁধে গেল, গরম রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আমি গাড়ি থামালাম না। আমি জানি কাজ ভাঙার অর্থ হলো মাঝখানের বাধাটা আর নেই। এখন ওই খারাপ জিনিস বালাসের পেছনের শক্তি সরাসরি আমার কাছে চলে আসতে পারে। আমার পেট এখন অরক্ষিত। আমি অনুভব করলাম পেছনের সেই উৎকট পচা গন্ধটা এখন আমার নাকের একদম কাছে। মনে হচ্ছে আমার ঠিক কানের পাশেই কেউ বসে আছে। কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, আরমান, তাকাও, আমার দিকে তাকাও। কণ্ঠস্বরটা সেই মৃত মেয়েটির হতে পারে না। এটা কোনো পৈশাচিক স্বর, যেন বহু পুরনো কোনো কবরের গভীর থেকে উঠে আসা শব্দ। ওই স্বরে কোনো মায়া নেই, আছে শুধু আক্রোশ আর লোভ। আমার খুব ইচ্ছে হলো একবার তাকাই, কিন্তু আমি জানি তাকালে আমি অ্যাক্সিডেন্ট করব বা আমার হার্ট অ্যাটাক হবে। আমি চোখ বন্ধ করে ফেললাম 1 সেকেন্ডের জন্য। তারপর আবার জোর করে রাস্তায় মন দিলাম। আমি চিৎকার করে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে পিছনের উপস্থিতিটা কিছুটা পিছিয়ে গেল মনে হলো, কিন্তু তার রাগটা কমলো না। মনে হলো কেউ আমার চুলের মুঠি ধরে পিছনের দিকে টানছে, খুব জোরে, যেন চুল ছিঁড়ে ফেলবে। আমার মাথাটা সিটের সাথে চেপে ধরলো। আমি ঘাড় সোজা করতে পারছি না, অসহ্য যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। আমি স্টিয়ারিং হুইলটা কামড়ে ধরার মতো করে আঁকড়ে ধরলাম। ব্যথা, ভয় আর আতঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণে আমি কাঁপছি। ঠিক তখনই দূরের গ্রামটার আবছা আলো দেখা গেল। রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলোর টিমটিমে আলো। ওই আলোটুকু আমার কাছে এখন জান্নাতের নূরের মতো মনে হচ্ছে। কিন্তু গাড়িটা যেন আর এগোতে চাইছে না। ইঞ্জিনটা মরণাপন্ন রোগের মতো শব্দ করছে, চাকাগুলো যেন মাটিতে গেঁথে গেছে। ড্রাইভার হিসেবে আমি বুঝতে পারলাম এই শেষ মুহূর্তে ওই অভিশপ্ত শক্তিটা তার সর্বশক্তি দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। সে চায় না আমি গ্রামের সীমানায় ঢুকি, সে চায় আমি এখানেই তার সাথে থেকে যাই। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জান গেলেও আমি লাশ পৌঁছে দেব। এটা আমার আমানত, এটা আমার দায়িত্ব। আমি এক হাতে স্টিয়ারিং ধরলাম, অন্য হাত দিয়ে গিয়ার শিফট করে গাড়িকে লো গিয়ারে দিলাম। অ্যাক্সিলারেটরে আমার সমস্ত শক্তি দিয়ে চাপ দিলাম। গ্রামে ঢোকার ঠিক আগের কালভার্টটার উপর আসতেই গাড়ির ছাদের উপর ধাম করে কিছু একটা পড়ল। মনে হলো আকাশ থেকে বিশাল কোনো পাথর বা কেউ ছাদের উপর লাফ দিয়েছে। গাড়ির ছাদটা দেবে গেল, মেটালের বিকট শব্দ হলো। ছাদটা আমার মাথায় লেগে যাওয়ার উপক্রম। আমি বিচলিত না হয়ে শুধু গ্যাসের পেডেলে পা চেপে ধরে রাখলাম। অবশেষে গ্রামের মসজিদের মিনার দেখা গেল। ফজরের আজানের ঠিক আগ মুহূর্ত। গ্রামের রাস্তায় গাড়িটা ঢোকা মাত্রই, ঠিক যখন আমি মসজিদের সীমানা পার হলাম, পিছনের সব শব্দ, সব চাপ, সব গন্ধ হঠাৎ করে উধাও হয়ে গেল। যেন এক জাদুমন্ত্রী বা সুইচ অফ করার মতো সবকিছু শান্ত হয়ে গেল। চুলের মুঠি ছেড়ে দিল, ছাদের উপরের ভারটা সরে গেল। শুধু আমার হৃদস্পন্দন আর ইঞ্জিনের স্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। এমনকি কুয়াশাও যেন গ্রামের ভেতরে কিছুটা কম। আমি যখন নির্দিষ্ট বাড়ির সামনে গাড়ি থামালাম, তখন আমার সারা শরীর ঘামে ভেজা, মুখটা কাগজের মতো সাদা, আর ঘাড়ে কাচের টুকরো বেঁধে রক্ত ঝরছে। আমি বেঁচে আছি, এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। বাড়ির গেটে গাড়ি থামতেই ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। বাড়ির লোকেরা হয়তো গাড়ির শব্দ শুনে বুঝতে পেরেছে, তারা কান্না করতে করতে এগিয়ে এলো। আমি গাড়ি থেকে নামতে গেলাম, কিন্তু পারলাম না। আমার পা চলছে না, থরথর করে কাঁপছে। আমি কোনো মতে দরজা খুলে মাটিতে বসে পড়লাম। আমার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়েটির বাবা আর ভাইয়েরা এসে পেছনের দরজা খুললো লাশ নামানোর জন্য। আমি মাটির দিকে তাকিয়ে বসে রইলাম। তাদের দিকে তাকানোর সাহস আমার ছিল না। লাশ নামানোর সময় একটা শোরগোল পড়ে গেল। আমি দূর থেকে লক্ষ্য করলাম স্ট্রেচারের বেল্টগুলো সব ছেঁড়া, যেন কেউ ওগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। আর লাশটা অদ্ভুতভাবে বাঁকা হয়ে আছে। তার হাত পা এমন ভঙ্গিমায় মোচড়ানো, যেন সেটার সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে। সাদা চাদরটা ছিন্ন ভিন্ন, কিন্তু কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলো না। তারা হয়তো ভেবেছে রাস্তায় ঝাঁকুনিতে এমন হয়েছে। কিন্তু গ্রামের প্রবীণ একজন, যার মুখে সাদা দাড়ি, তিনি আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার বিধ্বস্ত অবস্থা, ঘাড়ের রক্ত আর গাড়ির ভাঙা কাজ দেখলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমি কি পার করে এসেছি। তিনি আমার কাঁধে হাত রেখে শুধু বললেন, বাবা, তুমি খুব শক্ত মনের মানুষ। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। এই মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, এর সাথে অনেক খারাপ জিনিস জড়িত ছিল। তুমি যেকে নিয়ে আসতে পেরেছ, এটাই অনেক। এই কথা শুনে আমি বুঝতে পারলাম এরা হয়তো কিছু একটা আজ করতে পেরেছে। ওই মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক ইতিহাস বা ঘটনা ছিল, যা তারা গোপন রাখছে। লাশ বুঝিয়ে দিয়ে আমি যখন ফিরতি পথ ধরলাম,
তখন পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফজরের আজান ভেসে আসছে। সূর্যের আলো ফুটলেও আমার মনের অন্ধকার কাটেনি। আমি ঢাকায় ফিরে এলাম বটে, কিন্তু সেই রাতের বিভীষিকা আমার পিছু ছাড়ল না। প্রথম 3 দিন আমি প্রচণ্ড জ্বরে ভুগে বিছানায় পড়ে রইলাম। এই জ্বর স্বাভাবিক ছিল না। লেপ কম্বল গায়ে দিয়েও আমার কাঁপুনি থামতো না। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো। ডাক্তাররা কিছু বুঝতে পারছিল না। আর যখনই আমি চোখ বন্ধ করতাম, তন্দ্রার ঘোরে সেই কুয়াশাচ্ছন্ন রাস্তা, কাচের ওপর সে অমানবিক হাতের ছাপ, আর কানের কাছে সেই ফিসফিসানি শুনতে পেতাম, আরমান তাকাও। রাতে ঘুমালে আমি স্বপ্ন দেখতাম সেই মেয়েটি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই সাদা কাফন, কিন্তু তার মুখটা নেই। সেখানে শুধু অন্ধকার গহ্বর। সে তার হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে যেতাম। আমার স্ত্রী আমাকে ধরে বসে থাকতো। আমি ভয়ে বাচ্চাদের মতো কাঁপতাম। আমি বাথরুমে পানির কল ছাড়লে আমার মনে হতো পানির বদলে রক্ত বের হচ্ছে। আয়নায় নিজের চেহারা দেখলে মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। 7 দিন ধরে মানসিক যন্ত্রণা আমাকে তেলে তেলে শেষ করে দিচ্ছিল। মনে হচ্ছিল সেই রাতের ঘটনা আমার মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে গেছে। আমি হয়তো পাগল হয়ে যাব, তবে আরমান হার মানার পাত্র নয়। আমি একজন বিশ্বাসী মানুষ। আমি বুঝতে পারলাম এর চিকিৎসা কোনো ডাক্তারের কাছে নেই। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। মসজিদের ইমাম সাহেবের পরামর্শে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম এবং আল্লাহর কাছে মানসিক প্রশান্তির জন্য দোয়া করতে লাগলাম। ধীরে ধীরে 7 দিন পর আমার ভয়ের তীব্রতা কমতে শুরু করলো। দুঃস্বপ্নগুলো আসা বন্ধ হলো। আমার মনের জোর ফিরে আসতে লাগলো। সবাই ভেবেছিল আরমান হয়তো আর কখনো স্টিয়ারিং ধরবে না, বিশেষ করে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং। সহকর্মীরা বলেছিল অন্য পেশায় চলে যেতে। কিন্তু 8ম দিনে আমি আবার আমার ইউনিফর্ম পরলাম, গাড়ির চাবি হাতে নিলাম। আমি জানি রিজিকের মালিক আল্লাহ, আর হায়াত মৌতের ফয়সালাও তার হাতে। যদি আমার মৃত্যু লেখা না থাকে, তবে কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি আমার ক্ষতি করতে পারবে না। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমাকে দুর্বল করেনি, বরং আরো সতর্ক আর সাহসী করে তুলেছে। তবে এখন রাতে একা লাশ নিয়ে যাওয়ার আগে আমি 2বার ভাবি, আর গাড়িতে ওঠার আগে ভালো করে আয়াতুল কুরসি পড়ে নেই এবং গাড়িতে সবসময় কোরআনের তেলাওয়াত চালু রাখি। রাস্তার সেই কুয়াশা হয়তো কেটে গেছে, সূর্যের আলোয় পৃথিবী আবার স্বাভাবিক হয়েছে, কিন্তু আমার জীবনের সেই অভিজ্ঞতা, আমৃত্যু আমার সাথে ছায়ার মতো লেগে রইল। আমি জানি এই পৃথিবীর সমান্তরালে এমন অনেক কিছু আছে যা আমাদের চোখের আড়ালে থাকে, আর কখনো কখনো সেই আড়াল সরে গেলে কি ভয়াবহ রূপ তা ধারণ করতে পারে, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। এবারের ঘটনাটি সত্যি বেশ অদ্ভুত এবং এরকম ঘটনা আমি এর আগে কখনোই শুনি নাই। আশা করি আপনারাও শুনবেন না, আমার ধারণা আর কি। স্টোরিটি বড়ই অদ্ভুত, কিন্তু এই টাইপের স্টোরি আপনারা কখনো কখনো শুনেছেন, কিন্তু কিছুটা মিল থাকলেও পুরোপুরি মিল নেই। এবং এই স্টোরিটি অন্যান্য স্টোরি থেকে এই কারণে ব্যতিক্রম, মাঝে মাঝে স্টোরি যখন আমরা শেয়ার করি তখন যার সাথে ঘটেছে তার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা স্টোরি শেয়ার করি। কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এটি অন্যতম একটি ব্যতিক্রম একটি স্টোরি হবে, যেখানে কোনো মানুষের কাছে অনুমতি নিয়ে এই স্টোরিটি শেয়ার করা হচ্ছে না। এই স্টোরিটি সরাসরি একটি জিনের কাছ থেকে অনুমতি নিয়ে শেয়ার করা হচ্ছে। আপনারা স্টোরিটি পুরোপুরি শোনার পরে আমার এই কথার মর্মার্থ বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায়। ঘটনাটি আমাকে পাঠিয়েছেন নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহুরিয়া ইউনিয়নের আলামিন। আলামিনের বেশ কয়েকটি গল্প আমি ইতোমধ্যে বলার চেষ্টা করেছি আপনাদের সামনে, এবং প্রত্যেকটি ঘটনাই খুবই অন্যরকম ছিল। এই ঘটনাটিও তার ব্যতিক্রম নয়। ঘটনাটি যার সঙ্গে ঘটেছে সঙ্গত কারণে তার একটি ছদ্মনাম আমাকে বলতে হচ্ছে, কারণ আপাতত সরাসরি তার নাম বলার অনুমতি পাওয়া যায়নি, যার কারণে তার শুধু মূল নামটা আমি হাইড করে যাচ্ছি।
ঘটনাটির সময়কাল 2013 সাল। 2013 সালের কোনো এক সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। ঘটনাটি যার সাথে ঘটে তিনি একটি মসজিদের ইমামতি করতেন। তার বয়স ছিল 22 থেকে 23 বছর। ওই সময়টিতে মাগরিবের নামাজের পরে রিফাত নামে একটি ছেলেকে তিনি আরবি পড়াতেন। রিফাতের বাড়ি লাহোরিয়া যে বাজার, সে বাজার থেকে সামান্য একটু দূরে। উনি মাগরিবের নামাজ পড়িয়ে রিফাতের বাসায় যেতেন এবং রিফাতকে আরবি পড়িয়ে আবার এশার নামাজ পড়াতে আসতেন। মাগরিবের পর যখন রিফাতকে তিনি পড়াতে যান, পড়ানোর একটি পর্যায়ে রিফাত বলে যে আমি একটু ওয়াশরুমে যেতে চাই। তো ওদের ওয়াশরুমটা ছিল বাসার বাইরে, সাধারণত গ্রাম সাইডে যেরকম থাকে আর কি। তো রিফাত ওয়াশরুমের কথা বলে বাইরে গিয়ে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। রিফাত তার মাকে ডাকছে। ওই সময় তার বাবা বাড়িতে ছিল না, তার দাদাও বাড়িতে ছিল না, তার মা ছিল আর ওই হুজুর ছিল, মানে যেই ভাইয়ের কথা, যে ভাইয়ের স্টোরিটা আমি আজকে শেয়ার করছি। তখন তার মাকে ডাকাডাকি শুরু করে। তখন তার মা হুজুরকে বলে, চলেন তো দেখি ও ডাকাডাকি করছে কেন। তখন তারা টর্চ লাইট নিয়ে বাইরে বের হয়। রহস্য তখন থেকেই শুরু। রিফাত বলে যে দেখো দেখো, অদ্ভুত প্রকৃতির একটি সাপ। সত্যি আলো জ্বালিয়ে দেখা যায় অদ্ভুত প্রকৃতির একটি সাপ। এই সাপটি এর আগে কেউ কখনো দেখেনি এবং সাপটি অন্য রকমের একটি সুন্দর সাপ। মানে এটা সৌন্দর্যের সাথে অন্যান্য সাপের আসলে মিল পাওয়া যায় না। খুবই সুন্দর একটি সাপ। এখন অদ্ভুত ব্যাপার হলো, সাপটি ওইখান থেকে সরে চলে যাচ্ছে না, সে নড়াচড়া করছে কিন্তু ওই জায়গাটাতেই আছে। এখন রিফাতের যিনি আরবি হুজুর, উনি চিন্তা করছেন যে আসলে সাপটি মারবেন কি মারবেন না। উনি দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই দ্বিধাদ্বন্দ্বের একটি পর্যায়ে উনি সিদ্ধান্ত নেন যে না, সাপটিকে তিনি মেরে ফেলবেন। দ্রুত উনি একটি লাঠি নিয়ে এসে সাপটির গায়ে আঘাত করেন এবং অল্প সময়ের মধ্যেই সাপটি মারা যায়। সাপটি মারা যাওয়ার পরে তারা সবাই চিন্তা করে যে এই ধরনের সাপ এর আগে কখনো তারা দেখে। এই জন্য ওই ভাই উনি তার কাছে থাকা মোবাইলে কয়েকটি ফটো তুলে রাখেন ওই সাপের। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু এখান থেকে। যেদিন সাপটিকে মারা হয় ওই দিন ছিল বৃহস্পতিবার সন্ধ্যার পর। শুক্রবার ফজরের নামাজের পর ওই ভাইয়ের অভ্যাস ছিল একটু ঘুমানো। ফজরের নামাজের পর উনি একটু ঘুমিয়েছেন, হঠাৎ করে একটি আননোন নাম্বার থেকে ওনার ফোনে একটি কল আসে। কল রিসিভ করার পরে উনি শুনতে পান যে বাজারেরই একজন লোক তাকে বাজারে ডাকছে। কারণ হিসাবে বলেন যে একজন অপরিচিত ভদ্রলোক আসছে, বৃদ্ধ ভদ্রলোক, তিনি তার সাথে দেখা করতে চান। তো ওই ভাই উনি জামা কাপড় পরে রেডি হয়ে বাজারে আসেন, লাহোরিয়া বাজারে। বাজারে আসার পর দেখেন খুব সুন্দর চেহারার একজন বয়স্ক দাড়িওয়ালা মুরব্বী একজন ভদ্রলোক বসে আছেন। বসে থাকার পর উনি যখনই ওই ভাইকে দেখেছেন তিনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়ানোর পরে ওই ভাই তাকে আগে সালাম দেন। তখন বলেন যে আপনি আজকেই আমার সাথে যাবেন।
মিঠাপুর নামক একটা জায়গায়। ওইখানে একটা মসজিদ আছে, আপনি ওই মসজিদে ইমামতি করবেন। এখানে যেই টাকা আপনাকে দেওয়া হয় বেতন হিসাবে থেকে দ্বিগুণ টাকা আপনাকে দেওয়া হবে। আপনি এখনই আমার সাথে যেতে হবে। এখন ওনাকে যখন মানে এখনই যেতে হবে এই কথাটা বলে, তখন ওই ভাইয়ের মনে কিন্তু অনেকগুলো সন্দেহ জন্ম নেয়। কেন এত তাড়াতাড়ি এখনই যেতে হবে কেন? উনি বলে যে আসলে আমি তো এখানে একটা চাকরি করি, আমি তো এইভাবে হঠাৎ করে চলে যেতে পারি না। কিন্তু উনি বলে যে আপনি এখন একজনকে এখানে রেখে আমার সাথে যেতে হবে এবং এখনই ওই মিঠাপুর মসজিদে গিয়ে আপনি জুম্মার নামাজ পড়াবেন শুক্রবারে। এই ঘটনার আকস্মিকতায় উনি হতভম্ব হয়ে যান যে এইভাবে তো কেউ সচরাচর বলে না। তখন ওই ভাই তার ছোট ভাইকে জুম্মার নামাজ পড়ানোর দায়িত্ব দিয়ে ওই মুরব্বির সাথে মিঠাপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্বাভাবিকভাবেই যেই পরিবহন ব্যবস্থা ছিল সেই পরিবহনের মাধ্যমে মিঠাপুরে আসেন এবং মিঠাপুরে একটি মসজিদে উনি জুম্মার নামাজ পড়ান। জুম্মার নামাজ পড়ানোর পর আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ যখন হয়ে যায়, এশার নামাজের পর যখন ওনাকে যেখানে থাকতে দেওয়া হয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একজন মানুষ এসে তার দরজায় নক। দরজা খুলে দেখে ওই মুরব্বি, যেই মুরব্বি তাকে সকালবেলায় এই মিঠাপুরে নিয়ে এসেছে। তখন ওই মুরব্বি ওই ভাইকে বলে আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। তখন উনি বলে যে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি এই যেই আপনি যে মসজিদে নামাজ পড়েন এই মসজিদের কাছাকাছি। কিন্তু কোন গ্রামে এক্স্যাক্টলি উনি বলেননি। তখন উনি বলেন যে আপনার সাথে যেতে হবে কেন? তখন উনি বলেন যে আমার ছেলে মারা গেছে, আপনাকে আমার সাথে যেতে হবে, আপনাকেই তার দাফন কাফন করতে হবে। তখন ওই ভাই রাজি হন না, যেহেতু অপরিচিত একটি জায়গা, উনি কিছুতে রাজি হতে চান না। কিন্তু ওই মুরব্বী ভদ্রলোক উনি খুব পিড়াপিড়ি শুরু করেন যে না, আপনাকে যেতেই হবে। এক সময় ওই ভাই রাজি হন এবং ওই মুরব্বীর সাথে যাওয়া শুরু করেন। ওই মুরব্বীর সাথে আরো দুইজন লোক এসেছে। এখন ওই সময়টা ছিল এমন একটি সময় যে তখন আশেপাশে যে বিল ছিল, বিলে মোটামুটি পানি চলে এসেছে। এখন কোন বাড়িতে যে যাবে সেটা কিন্তু ওই ভাই জানতেন না। তখন দেখলেন যে ওই মুরব্বি একটি বড় নৌকা নিয়ে এসেছে। তখন সবাই নৌকায় চড়ে বসে এবং নৌকা চলতে থাকে। কিছু সময় নৌকা চলার পরে ওই ভাই ফলো করেন যে নৌকা আসলে বিলের মধ্যে দিয়ে যাচ্ছে না। আশেপাশে নৌকার সাথে ঘেঁষে বড় বড় গাছ পালা, ঘাস এরকম দেখা যাচ্ছে চাঁদের আলোতে। উনি আরো ভালো করে খেয়াল করেন নৌকা পানির উপর দিয়ে চলছে না, নৌকা মাটির উপর দিয়ে চলছে এবং অনেকটা ভেসে ভেসে চলছে। যখনই উনি এইটা দেখেন তখনই মারাত্মক ভয় পেয়ে যান। তখন উনি কিছু বলার আগেই নৌকার সামনে থাকা ওই ভদ্রলোক ওই ভাইকে বলেন যে বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা মানুষ নই, আমরা জিন। আমার সন্তান মারা গেছে, এই সন্তানকে গোসল করানো, জানাজা পড়ানো এবং দাফন করা থেকে শুরু করে নিয়ে সব কাজ তোমাকেই করতে হবে। তখন উনি আসলে ঘটনার আকস্মিকতায় এতটা হতভম্ব হয়ে গিয়েছিলেন যে উনি তখন কি বলবেন কিছু বুঝে উঠতে পারছেন না। কারণ উনি সজ্ঞানে দেখছেন যে ওনার চারদিকে যারা আছে সবাই জিন, কিন্তু মানুষ রূপী, এবং এই নৌকাটি শূন্যের উপর দিয়ে ভেসে চলছে, কিন্তু সেটা মাটির উপর দিয়ে, পানির উপর দিয়ে না। তখন উনি সাহস করে জিজ্ঞাসা করেন আপনার ছেলে কখন মারা গেছে? তখন ওই মুরব্বী বলেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে। বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে এখনো রেখে দিয়েছেন? বলে হ্যাঁ, এখনো রেখে দিয়েছি তোমার জন্য, তুমি সব কাজ করবা।
তোমাকে এই কারণেই নিয়ে যাচ্ছি। তখন বলে, আমাকেই কেন নিয়ে যাচ্ছেন সেখানে? তখন উনি বলেন যে তোমাকে এই জিনিসটা আমি দেখাতে চাই যে একটি পরিবারের যখন পিতামাতার বুক খালি হয়ে যায় তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়, এটাই তোমাকে দেখতে হবে আজকে, চলো। তো উনি প্রচন্ড ভয় পেতে থাকেন, কিন্তু ওই মুরব্বী ওই ভাইকে অভয় দিতে থাকেন যে তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি যেভাবে নিয়ে এসেছি আবার এভাবেই সুস্থ শরীরে তোমাকে পৌঁছে দেয় আমার দায়িত্ব, তুমি ভয় পেও না। এবং এত সুন্দর ব্যবহার করেন ওনার সাথে যে উনি রীতিমতো অবাক হয়ে যান। কিছু সময় পরে একটি বাড়ির সামনে নৌকাটি দাঁড়ায়। নৌকা থেকে তারা নামেন। নামার পরে দেখেন সাদা জুব্বা পরা, সফেদ দাড়ি অসংখ্য লোক সেখানে আছে এবং বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। এবং ওই বাড়ির যেই ডিজাইন বা অন্য কিছু স্বাভাবিক বাড়ির থেকে সেটা ছিল আলাদা। তখন ওই মুরব্বী তাকে বলেন, বাবা তুমি ভয় পেও না, এই পাশেই আমার ছেলের লাশ রাখা আছে, লাশে পচন ধরে যাবে, তুমি তাড়াতাড়ি তাকে গোসল করাও। উনি ওই লাশের গোসল করাতে গিয়ে অজ্ঞান হয়ে যান, টোটালি সেন্সলেস হয়ে যান। আমরা সাধারণত প্যারানর্মাল যেই গল্পগুলো করে থাকি, লিসেনার আপনারা খেয়াল করবেন যে আমরা বলি যে এই ঘটনা দেখে সে অজ্ঞান হয়ে গেছে, চোখ খুলে দেখে সে তার বাড়িতে, তখন সবাইকে ঘটনা খুলে বলে। আসলে উনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে যখন জ্ঞান ফেরে তখনও দেখে ওনার চারিদিকে জিন। উনি যেখানে এসেছেন সেখানকার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে। উনি সেন্সলেস থেকে যখন আবার সেন্সে আসে, আবার এই লাশের গোসল দেয়। গোসল দেওয়ার পরে জানাজা হবে, জানাজা পড়ানোর দায়িত্বও পড়ে ওই ভাইয়ের। উনি আবারও জানাজা পড়াতে গিয়ে সেন্সলেস হয়ে যান। ওই জিনেরাই তার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পরে উনি জানাজা পড়ান, তাকে দাফনও করা হয়। উনি মোট 3 বার এই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। জানাজা থেকে শুরু করে নিয়ে সব কাজ শেষ হয়ে যাবার পর ওই লোক, মানে ওই জিন ভদ্রলোক, তাকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বাড়িতে পৌঁছে দেওয়ার আগে উনি ওই ভাইকে একটু উপদেশ দেন। তিনি বলেন যে বাবা, তুমি তো আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ। নিশ্চয়ই তুমি দেখতে পেয়েছো যে আমার স্ত্রী কিভাবে কান্নাকাটি করছিল, সেই শব্দ তুমি শুনেছ। তোমার কাছে একটি বিনীত অনুরোধ থাকবে, কখনোই রাতের বেলা হঠাৎ করে সাপ বলে কোনো কথা নয়, কোনো প্রাণীর গায়েও অকারণে আঘাত করো না, সে যদি তোমার ক্ষতি না করে। আর সাপ রাতের বেলা মারার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবা, তা না হলে আমার মতো এমন অনেক জিনের বুক খালি হয়ে যাবে। এই পরামর্শ দিয়ে তিনি আবার 2 জন জিনকে বলেন যে তাকে পৌঁছে দিয়ে আসতে। একই রকম ভাবে তার মসজিদের কাছে এসে তারা পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার সাথে সাথে উনি দৌড়ে মসজিদের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু মসজিদের মানে মেইন কম্পাউন্ডে আসার আগে একটু কাদা ছিল, কাদার মধ্যে উনি পড়ে যান। পড়ে যাওয়ার সময় মানে পড়ে গিয়ে আবার উনি সেন্সলেস হয়ে যান। ফজরের সময় যখন মুসল্লিরা নামাজ পড়তে আসে তখন দেখে যে উনি এইভাবে পড়ে আছেন। তখন তারা তাকে জ্ঞান ফেরায়, জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু এই ঘটনাটি ওই জিন কাউকে বলতে নিষেধ করেছিলেন, যার কারণে উনি এটি তাদেরকে বলার সাহস করেননি। বলে যে ফজরের সময় আজান দেওয়ার জন্য উনি উঠেছিলেন, কিন্তু পা পিছলে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তো এই বিষয়টি বলে তিনি সবাইকে এড়িয়ে যান,
সবার এই প্রশ্নকে উনি অ্যাভয়েড করেন এইভাবে বলে। যাই হোক, এরপর থেকে ওনার সাথে মাঝে মাঝেই ওই জিনের দেখা হতো। উনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদের মধ্যে, তখন ওই জিন আসতো। ওই জিন এসে তার সাথে কথা বলতো এবং ওই জিন আসার পরে তাকে বলে, মানে ওই ভাইকে বলে যে আমার সন্তান তো মারা গেছে, তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি আমার সন্তানের মতো, কারণ আমার সন্তান নেককার ছিল আর তুমিও নামাজ রোজা করো, তোমাকে খুব ভালো লেগেছে, তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে আমার সন্তানের মতো হিসাবে দেখব। তোমার যখন যেই সমস্যা তুমি পড়বে আমাকে বলো, আমি চেষ্টা করব আল্লাহর ইচ্ছায় যদি পারি সমাধান করার জন্য। এরপর থেকে ওই ভাইয়ের কাছে মাঝে মাঝেই ওই জিনটা আসতো, এসে বিভিন্ন বিষয়ে আলোচনা করত, ধর্মীয় বিষয়ে কথা বলতো, বিভিন্ন বিষয়ের সমাধান করে দিত। এমনকি ওই ভাইয়ের পেছনে ওই জিন অনেক সময় সালাত আদায় করতেন। গত রোজার ঈদের নামাজের সময়ও ওই ভাইয়ের পেছনে উনি সালাত আদায় করেছেন। এটা অন্য কেউ দেখেনি, উনি দেখেছেন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি ঘটেছে এবং ওই জিন ওনার কাছে যে আসে, এটা কিন্তু এখনো চলমান আছে। আলামিন ভাই যখন এই বিষয়টি ওনার সাথে কোনো একটা বিষয়ে, প্যারানরমাল বিষয়ে কথা হচ্ছিল, তখন এই বিষয়টি আলামিন ভাইকে উনি বলেন, প্রথমে আমার কাছে এই স্টোরিটি শেয়ার করতে চাইলেন। তখন ওই ভাই বলেছিলেন যে তাহলে ওনার কাছ থেকে অনুমতি নিতে হবে, তাছাড়া এই গল্পটি বলা যাবে না। তখন ওই জিনটি যখন তার সাথে আবার দেখা করতে আসে, এই গল্পটি প্রচার করার জন্য অনুমতি চান, শুধু ওই ভাইয়ের নাম প্রকাশ না করার শর্তে গল্পটি বলতে বলে। কারণ এই গল্পের মধ্যে একটি মোরালস রয়েছে, সেটা হচ্ছে রাতের বেলা হঠাৎ করে কোনো প্রাণীকে আঘাত করে মেরে ফেলা যাবে না বা অকারণে কোনো প্রাণীকে আঘাত করা যাবে না। এটাই এই গল্পের ছিল মোরালস, এবং এই শর্তে এই গল্পটি শেয়ার করার অনুমতি পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, এখনো কিন্তু ওই ভাইয়ের সাথে ওই জিনের দেখা হয়, কথা হয়, এবং ওই জিনের অনুমতি সাপেক্ষেই এই গল্পটি আপনাদের সাথে আজ শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি সুযোগ থাকে এবং আবারও অনুমতি পাওয়া যায়, অবশ্যই ওই ভাইকে আমি চেষ্টা করব লাইভে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি একটু পরিচয় দিই কারণ অনেক লিসেনার্স নতুন নতুন এসেছে। আমার নাম ডক্টর আলী। তো আজকে যে ঘটনাটা নিয়ে আসছি, আমি যখন মেডিকেল লাইফে পড়াশোনা করতাম, তো আমরা পড়াশোনার ফাঁকে প্রায় সময়ই ঢাকার বাইরে চলে যেতাম। ঢাকার বাইরে যেতে বলতে হচ্ছে আমাদের জামালপুর, আপনারা অনেকেই যারা জামালপুরে থাকেন তারা হয়তো বা চিনতে পারেন, জামালপুর ওয়াইল্ডলেস আমার ফ্রেন্ডের বাসা ছিল। তো সেখানে আমরা প্রায় সময়ই, জামালপুর সদর এটা, তো আমরা প্রায়ই এখানে যেতাম। তো জামালপুরে যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই ফৈতি গোরস্থান অথবা জামালপুর পৌর গোরস্থানের কথা নাম শুনেছেন। তো সেখানকার একটা ঘটনা আর কি, মানে ঘটনা বলতে হচ্ছে এটা আমাদের এক্সপ্লোর আমরা করেছিলাম যে জায়গাটাতে বেওয়ারিশ লাশ দাফন করা হয়। এটা নিয়ে আমি কয়েকবার জিকির করেছি। তো সেই জায়গায় আমি আমার বন্ধু বান্ধব নিয়ে, মানে ফুল 7-8 জন নিয়ে গিয়েছিলাম যখন আমরা রিকন করতাম আর কি। আমাদের নিজেদের একটা গ্রুপের নাম ছিল আসলে, এটা দিয়ে আমরা যেতাম আর কি মোস্টলি বিভিন্ন হন্টেড প্লেসগুলোতে। তো সেটাও আজ থেকে প্রায় 11 বছর আগের কথা, তো 11-10 বছর আগের কথা। তো সেখানে আমরা যাওয়ার পরে একটা লোকের সাথে আমাদের দেখা হয়েছিল। সেই লোক, এই ফৈতি গোরস্থানটা যাদের জামালপুর মানে গ্রামের বাড়ি বা জামালপুর যারা থাকেন তারা জানেন যে ফৈতি গোরস্থান বা পৌর গোরস্থানের সাথেই একটা রেল লাইন গেছে। তো সেই রেল লাইন বরাবর একটা লোকের সাথে আমাদের দেখা হয় আর কি। সেই লোক হচ্ছে আমার এই বন্ধুর বাসায় যে কেয়ারটেকার থাকে তার পরিচিত। তো সেই কেয়ারটেকার, ওনার নাম ছিল আসলাম আঙ্কেল, আর আসলাম আঙ্কেলের পরিচিত সেই লোক বলেছিল যে
এই জায়গাতে ওই জায়গাটাতে প্রায় সময় নাকি লোকজন খুব অদ্ভুতভাবে কয়েকজন লোককে একই কাতারে একই সারিতে দাঁড়িয়ে থাকতে দেখতো। তো যখন এটা প্রথম দিন রিভিল হয়, তো সেদিন ওই কাতারে যেদিন একসাথে অনেকগুলো দেখে, তারা ওই কর্নারটাতে যাওয়ার পর দেখে এখানে অনেকগুলো হাড়গোড় পড়ে আছে। তার মানে ওই জায়গাটায় হচ্ছে আসলে বেওয়ারিশ লাশগুলো দাফন করে। এবং আমরা আপনাদেরকে ওইটার ভিডিও আমি দেখি খুব শিগগিরই দিব, যাতে আপনারা দেখতে পারেন। অনেকেই দেখেছেন হয়তো, বা আমি দিয়েছি, বা যারা দেখেননি তাদের জন্য। ওই জায়গায় বেওয়ারিশ লাশ আগে দাফন করার মানে দাফন হতো না, তো সেটা ওখানে একটা মর্গের মতো আছে, মানে ডেড বডি কাটার জায়গা, সেই জায়গাটায় কেটে ওই কর্নারে ফেলে রাখতো। তো ওই আঙ্কেলের পরিচিত, মানে যে লোকটা বলেছে যে তাদেরই কয়েকজন মানে আসা এলাকার লোকজনরা ওখানে যখন প্রথম দিন এক্সপ্লোর করে যে ওই জায়গাটাতে একই সারিতে কিছু অবয়ব একই কাতারে দাঁড়িয়ে আছে। তো কর্নারে যাওয়ার পর দেখে যে 2-3টা কবর আছে, আবার মাটি চাপার মানে কবরগুলোকে ছোট কবর গর্ত। আর জামালপুরে যারা থাকে তারা জানেন যে এখানে অনেক শিয়াল পাওয়া যায়, অনেক শিয়াল আছে। তো উনি একদিন দেখেছিল যে ওই মাঠের মত বিশাল বড় জায়গা, ওই সাথে কর্নার দিয়ে একটা লাশ কাটার রুম, সেইখানে অনেকগুলো গর্তের ভিতরে শিয়াল ঢুকে আছে। এবং ওই জায়গাটাতেই অনেকেই দেখেছে যে একই কাতারে অনেকগুলো মানুষ দাঁড়ানো। তো আমি ওই জায়গায় গিয়েছিলাম এবং ওই জায়গায় আমার বন্ধু বান্ধব নিয়ে প্রায় রাত 3টা পর্যন্ত ছিলাম, অলমোস্ট পুরা রাত, অর্ধেক রাত আর কি। তো এরকম ওয়েদারে ছিল, এরকম অন্ধকারের মধ্যে আমি আমার বন্ধু বান্ধব নিয়ে ওই জায়গায় গিয়েছিলাম। তো এখন যে ঘটনাটা শেয়ার করব, তার নাম হচ্ছে আহনাফ আবিদ। উনি আমাদের ঘটনা পাঠিয়েছেন। ওনার বাসা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাতে, এবং এটা তিনি আমাদের প্রথম ঘটনা শেয়ার করেছেন আমাদের এখানে। তো আসলে তার জীবনে তার সাথে জিনের আনাগোনা সেই ছোটবেলা থেকেই, যখন তিনি ক্লাস 3-তে পড়তেন তখন থেকেই। তো ছোটবেলার ঘটনাগুলো তিনি আরেকদিন বলেছেন। তো আজ যে ঘটনাটা বলছেন সেটা তার নিজের সাথেই ঘটে 2019 সালের এপ্রিলের শুরুর দিকে। তখন তিনি বাংলা প্রাইভেট পড়তে যেত তাদের কলেজের ম্যাডামের বাড়িতে। তো সেই ম্যাডামের বাসায় প্রাইভেট ছিল, তো বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত ম্যাডামের বাসা ছিল, তো এটা বোয়ালমারীতেই। তো বাংলা ম্যাডামের বাসা থেকে তাদের বাড়ি থেকে 80 টাকা ভাড়া লাগে যেতে, অনেকটা দূর। তার মাঝে মধ্যে সেই শর্টকাট গ্রামের রাস্তা ভ্যান দিয়ে প্রায় সময় যেত। তো একদিন প্রাইভেট ক্লাস শেষ করে কিছু কেনাকাটার জন্য বোয়ালমারী বাজারে যায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কেনাকাটা শেষ করে গাড়িতে উঠতে 7টা মতো বেজে যায়। গ্রামের রাস্তা দিয়ে ভ্যানে করে আসছে। আকাশটা তখন মেঘলা ছিল এবং বৃষ্টি চলে আসলেও না আসলেও বিদ্যুৎ চমকাচ্ছিল। তাই ভ্যান একটু থেমেছিল হঠাৎ করে বৃষ্টির কারণে। তো ভ্যান যেখানে থেমেছিল সেখানে একটা বড় তাল গাছ ছিল। তো চারদিকটা জনশূন্য আর অন্ধকার। ভ্যানের লাইটটা তখন জ্বলছে। হঠাৎ তার কাছে মনে হলো পাশের তাল গাছটার নিচে কেউ বসে আছে। মানব আকৃতির কেউ যেন বিদ্যুৎ চমকানির আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল। সাদা কাপড়ের মতো একটা কাপড় পরা, আর চুলগুলো নিচের দিকে পরে বসে আছে। ভ্যানওয়ালাকে বলতেই ভ্যানওয়ালা বলল, তুমি হয়তো ভুল দেখছো, আমি কিছু দেখছি না। তো তিনি আর কথা বাড়ালো না, কারণ তিনি জানে যে তিনি ভুল কিছু দেখেনি। তো বৃষ্টি থামলে ভ্যানওয়ালা ভ্যান চালানো শুরু করে। কিছু দূরে যেতেই একটা কুকুর ভ্যানের পেছন পিছু করতে করতে চিতার বাজার পর্যন্ত চলে আসছে। কুকুরটার আকৃতি ছিল স্বাভাবিক কুকুরদের চেয়ে একটু বেশি। তো তিনি দুয়াদুরুদ পড়তে শুরু করে। তিনি ভয় পেয়ে গেছেন তখন। বেশি কিছুক্ষণ পরে বাড়ি চলে আসে। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষ করেই তিনি শুয়ে পড়ে। তার বাবা মাকে তিনি কিছুই জানায়নি। তো তারা অতদূর যদি জানায় তাহলে তারা আবার অতদূর পড়তে দিবে না। তো রাত কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে তার মা তার পাশে বসা, তার বাবা মসজিদের ইমাম। তো মায়ের কাছে তিনি জিজ্ঞেস করলো, কি হয়েছে ইমাম, আমার কি হয়েছে? মা বললো, মাঝরাতে তিনি ঘর খুলে বেরিয়ে যেতে দেখে তার বাবা। দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তার মা বাবা অনেক ডাকাডাকি করে, কিন্তু তিনি কোনো ডাকেই সাড়া দিচ্ছিল না। তারা তাকে আটকেও রাখতে পারছিল না। তার শরীরে নাকি অনেক শক্তি চলে এসেছিল, আর একটা কথাই বারবার বলছিল যে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব, ও আমাকে ডাকছে। এভাবে কোনো রকম তাকে আটকে রাখে তার বাবা মা এবং চাচাতো ভাইয়েরা। পরে ইমাম সাহেব এসে ঝাড়ফুঁক করলে তিনি স্বাভাবিক হয়। পরে মায়ের কথা শুনে তার মনে পড়ে তার মা তো তাকে ডাকছিল। তখন আর তাদের কথাগুলো বলে না তিনি তাদেরকে। পরের দিন রাতে তিনি রাত 3টার দিকে এত জোরে চিৎকার দিয়ে ওঠে এবং খাট থেকে পড়ে
দরজা খুলে নিচের দিকে মানে দরজা খুলে দৌড় দেয়। এত জোরে চিৎকার দিয়েছিল যে চিৎকারের শব্দে পুরো বাড়ির মানুষ তাদের ঘরের সামনে চলে আসে। ওই দিন রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং দেখে মাথার পাশের জানালাটা খোলা এবং সেখানে ছিল নাকি নারকেল গাছ। নারকেল গাছের সাথে হেলান দিয়ে বসে আছে সেই মানুষটা, যাকে সেদিন বৃষ্টির রাতে বোয়ালমারি থেকে ফেরার পথে তাল গাছের নিচে দেখেছিল। তারপর থেকে তাদের বাড়ি ঘরের চালের উপরে কি যেন একটা চলাফেরা করতো, অনেক শব্দ করে এবং প্রায় শব্দ হতো। আর টিনের চালে ঢিল ছুড়লে যেমন শব্দ হতো ঠিক তেমন শব্দ হতো। এভাবে প্রায় রাতেই কিছু না কিছু হতো। তো তার এখনো পরিষ্কার মনে আছে সেদিন বৃহস্পতিবার রাতে তিনি ঘুমের মধ্যে কার সাথে জানি মারামারি করছিল এবং মারামারি করছিল একটা বিড়ালের সাথে। সেই বিড়ালটা তার গলা চেপে ধরেছিল এবং শরীরের বিভিন্ন অংশে আঁচড় দিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে তার শরীরের গলায়, ঘাড়ে, পিঠে, পায়ে, হাতে বিড়ালের আঁচড়ের দাগ, আঙ্গুলের দাগ। তো কলেজে যাওয়ার পর বন্ধুরা বলতো কি হয়েছে, এবং যেহেতু বিষয়টা নিয়ে হাসি তামাশা করবে সেহেতু তিনি কয়েকদিন কলেজে যাওয়া বন্ধ করে দেয়। শুক্রবার দিনটা তিনি ভালো ছিল। শনিবার দিন তিনি ওয়াশরুমে যাওয়ার পথে, তো ওয়াশরুমে যায়। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখে যে সেই অবয়বটা তাদের টিউবওয়েলের সামনে দাঁড়িয়ে, আর তিনি ওটাকে দেখে নড়াচড়া করতে পারছিল না ভয়ে। আর সেই অবয়বটা তাকে ইশারা করে তার দিকে ডাকে। তিনি তার দিকে চলে যেতে থাকে এবং তিনি সব বুঝতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না, কাউকে ডাকতে পারছিল না। এক পর্যায়ে তাদের বাড়ি থেকে অবয়বটা অনেক দূরে তাকে নিয়ে যায় এবং তার সাথে শুরু হয় ধস্তাধস্তি। কিছুতেই তার সাথে তিনি পেরে উঠতে পারছিল না এবং দম প্রায় বন্ধ হয়ে আসছিল। তার শক্তি ম্যাচ করছিল না। মনে হচ্ছিল সেই সময়টা যেন তার শেষ সময়। তার বাবা মাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তখন আর বাঁচার খুব চেষ্টা করছিল যাতে তিনি বাঁচতে পারেন। আল্লাহকে তিনি প্রাণপণে ডাকছিলেন। হঠাৎ তিনি দেখতে পায় তার চারপাশে 5 জন মানুষ, তাদের মধ্যে একজন নারী। এবং তিনি বলেছেন যে প্রতি রাতে বিড়ালের সাথে যে মারামারি হতো, সকাল শরীর ভর্তি তিনি আঁচড়ের দাগ পেতেন। তো সেই 5 জন ছেলে যাদের মাথায় টুপি, মানে মুখে দাঁড়িয়ে ছিল, পরনে পাঞ্জাবি, আর মহিলাটা ছিল বোরকা জাতীয় কিছু একটা পরা, তারা সেই অবয়বটার সাথে মারামারি করে এবং এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। আর যার সময় বলে, আজ বাঁচিয়ে দিলি তোরা ওকে, কিন্তু পরবর্তীতে তোরা পারবি না ওকে বাঁচাতে। তিনি জ্ঞান শূন্য হয়ে যায় এবং সকালে আবিষ্কার করে নিজেকে তার রুমে। তখন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি তার বাবা মাকে সবকিছু বলে। মা অনেকটা রাগ করেন যে এত কিছু তাদের কাছে কেন লুকানো হলো। এর মাঝে তার 3টা ফ্রেন্ড আসে তাদের বাসায়, রবিন, শিমুল এবং ফারুক। রাতে থাকে এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মাঝে তাদের ঘুম ভাঙে বিড়ালের চিৎকারের আওয়াজে। তো নিচে দেখে বাসার ছাদের উপর 2টা বিড়াল তার দিকে চেয়ে আছে এবং বলছে, সেদিন তোরা তোকে বাঁচিয়ে গেল, আজকে বাঁচাবে, আজ আমরা দুজন এসেছি। এই কথা বলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং অনেক ধস্তাধস্তিতে ফারুকের ঘুম ভেঙে যায়। ফারুক দেখে তার মুখের ভেতর দিয়ে লালা বের হচ্ছে এবং মানে যে ভাই ঘটনা পাঠিয়েছে, এবং তিনি কারো মাথা চেপে ধরে আছে। আসলে সেই বিড়াল একটা মাথা চেপে ধরেছিল এবং বিড়ালটা বসেছিল তার বুকের উপরে। আরেকটা পায়ের উপরে ফারুক, রবিন, শিমুলকে ডেকে তোলে এবং তার মা বাবাকে ওরা ডাক দেয়। তো মা বাবা আসে, সেদিন রাতের কথাগুলো বলে এবং অবস্থা খারাপ দেখে তার বাবা মা আবারও একটা কবিরাজকে ডাকে এবং সেই কবিরাজটা মহিলা কবিরাজ। সেই মহিলা কবিরাজ ছিল তাদের ছোট মামির দাদি, তো তাকে তারা বড় মা বলতো। তো বড় মা তাদের বাড়িতে আসে এবং নিয়ম অনুযায়ী যা যা লাগে সবকিছু বলে, কি কি লাগবে। তো তার বাবা মা সেগুলো আগে থেকে এনে রেখেছিল। রাতে তিনি তাকে গোসল করানোর পর বাড়ি থেকে একটু দূরে নিয়ে যায় এবং গোসল যখন শুরু করবে তখন তিনি অস্বাভাবিক আচরণ করছিল। গোসলের জন্য নাকি বড় মা তার গায়ে পানি দেবে, তখনই তার চোখ দুটো নাকি লাল টকটকে হয়ে গিয়েছিল এবং তিনি এক হাতে সেই বড় মার গলা চেপে ধরেছিল এবং আরেক হাতে তার মায়ের হাত দিয়ে দুজনকে নাকি মাটি থেকে অনেক উপরে তুলে ফেলেছিল। তো তার একটা জ্ঞান ছিল না, তিনি বুঝতে পারছিল কিন্তু কিছু বলতে পারছিল না। এর ভেতরেই তিনি লক্ষ্য করেন যে 6 জন মানুষ ঠিক আগে যাদের দেখেছিল তারা 5 জন নতুন আর একজন বয়স্ক। সেই মানুষগুলো তাকে ধরে রাখে এবং তার শরীর থেকে সেই অবয়বটাকে বের করে দেয় এবং অনেক দূরে পাঠিয়ে দেয়। এই অবয়বটা তার শরীর থেকে বের করে দেওয়ার আগে নাকি তার সেই বড় মা তার কাছে সবকিছু জানতে চায়, কেন সে তার উপর ভর করে এবং কেন সে কষ্ট দিচ্ছে। সেই অবয়বটা নাকি বলে আসলে সে ছিল একটা সে এখানে যে তার কাছ থেকে যেতে চাচ্ছিল না একটা শর্তে, এবং যদি যায়ও সেটা একটা শর্ত ছিল যে সে এই ছেলেটাকে নিয়ে যাবে সাথে করে। তো সেদিন রাতে এই ভাইটাকে সেদিন রাতে বৃষ্টির সময় তিনি যখন তাল গাছের নিচে বসেছিল তখনই সে তাকে দেখে ফেলে এবং দোয়া দুরুদ পড়ে। তো এতে তার অনেক ক্ষতি হয়ে যায়। তো তিনি চেয়েছিল তাকে মেরে ফেলতে কিন্তু পারেনি। আর 5 জন ভালো জিনও তার নজরে চলে আসছিল, তারা ওকে বাঁচিয়েছে। তো এখন তিনি একটা শর্তে যাবে, যদি তাকে সাথে নিয়ে যায় ওই ছাড়া তিনি যেতে পারবেন না তাকে ছাড়া।
তো বদজিনটা তার শরীর থেকে চলে যায় পরবর্তী সময়ে অনেক কথাবার্তার পরে, এবং তার জ্ঞান হারিয়ে ফেলে। তো জ্ঞান ফেরার পর তার বড় মা তাকে গোসল করে এবং একটা তাবিজ দেয় সবসময় শরীরে রাখার জন্য, বাড়ি বন্ধ করে দেয়। কিন্তু দুঃখের বিষয় পরের দিনই সকালবেলা তার ঢাকা থেকে ফোন আসে, তার ভাবির বেবিটা নষ্ট হয়ে গেছে, তো বাচ্চাটাকে বাঁচানো যায়নি। পরে দেখা যায় বাচ্চাটার গলায় সেই বিড়ালের 4 আঙ্গুলের দাগ নাকি পরবর্তী সময় পাওয়া যায়। তো তিনি আসলে তার বড় মা তার শরীর বন্ধ করে দেয়। এরপরে তার মার কাছ মুখ থেকে জানতে পারে যে সেদিন যে নতুন একটা জিন সহ 6 জন দেখতে পেয়েছিল, তারা সেটা হলো একটা বয়স্ক জিন, সেটা তার বড় মা, তার দ্বারাই তিনি উপকার পেয়েছিলেন। আর বাকি 5টা জিন ছিল ওই সময় তাকে মাঝে মধ্যে সাহায্য করত, এবং সেই মহিলা জিনটা তাকে অনেক পছন্দ করত। আর পুরুষ জিন 4টা নাকি ওই মহিলা জিনের ভাই। তো এটা ছিল তার ঘটনা, এবং তার আগের থেকে তার সাথে অনেক জিন থাকতো, এটা তিনি বলেছেন আমাদেরকে। তো আশা করছি আপনাদের ঘটনাটা আপনাদের পছন্দ হবে। তো আমি জাস্ট বলতে চাই যে আমি যে শুরুতে ঘটনাটা শেয়ার করলাম জামালপুরের, তো আপনারা যারা জামালপুরে আছেন, এটা কিন্তু আমার নিজের একদম আমি নিজে ওখানে দাঁড়িয়ে থেকে ঘটনাটা কালেক্ট করেছিলাম। যে আপনারা যদি জামালপুরের ফৈতি গোরস্থান অথবা আশেপাশে জামালপুরের শহরের ভিতরে কেউ যদি আমাদের ঘটনা শুনে থাকেন, তারা অবশ্যই জানবেন যে ওই জায়গায় যে ফৈতি গোরস্থান আছে বা পৌর গোরস্থান আছে সেটা, এবং ফৈতি গোরস্থানের আগে বেওয়ারিশ লাশের কাটার পরে সেই জায়গাটায় আসলে দাফন হতো না। এখন সরকারি নিয়মে পৌর কবরস্থানে সরকারি নিয়ম অনুযায়ী মুসলিম আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সব ধরনের রিচুয়াল পালন করেই পৌর কবরস্থানে দাফন করা হয়। আগে সেটা ছিল না। আমি যে ঘটনাটা প্রথমে বলেছিলাম সেটা অলমোস্ট প্রায় 20 বছর আগের ঘটনা। তারা আগে এই জায়গায় দেখেছিল, 15-20 বছর আগের ঘটনা। তো আশা করছি আজকের এপিসোড আপনাদের তো আমি এখন চলে যাব সেই ঘটনায়। এই ঘটনাটা হচ্ছে আরো আগের। তখন হৃদয়ের বাবা একেবারেই যুবক তিনি, এবং তিনি তার দাদাকে হৃদয়ের দাদাকে বেশ সহযোগিতা করতেন সব রকমের কাজে। তার কৃষি কাজে সহযোগিতা করতেন, এছাড়াও তার গোয়াল ঘরেও সহযোগিতা করতেন, ব্যবসার কাজ সবকিছুতেই তিনি ছিলেন। হৃদয়ের দাদার খুব একজন ভালো সন্তান ছিলেন হৃদয়ের বাবা। তো একবার তাদের বাসায় কাজ হচ্ছে নতুন ঘর তোলার কাজ। তো সেগুলোতে মোটামুটি হৃদয়ের বাবা বেশ ব্যস্ত ছিলেন, মিস্ত্রিদের সাথে কাজ করেছেন, হাতে ধরে দেখিয়েছেন এটা করতেছেন। করতে করতে কোন সময় যে বেলা পড়ে গেছে তার খেয়াল নাই। তখন তার হঠাৎ মনে হলো যে তাদের যে গরুগুলাকে খাবার দেওয়া হয়নি। তো তিনি খুব টেনশনে পড়ে গেলেন যে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে। তো তাদের ওখানে ঘাস তোলা, ওই তাদের যে ওখানে জমি ছিল সেই জমির পাশে ওই ঘাস তুলে তুলে নিয়ে আসতে হতো, এনে ওই তাদের গোয়াল ঘরের পাশে বসে সেগুলোকে কেচি দিয়ে কেটে ওগুলা বস্তায় ভরে তারপর আনতে হতো। তো তিনি ওই সন্ধ্যার আগে দিয়ে বেরোলেন, হৃদয়ের বাবা। হৃদয়ের দাদি এখান থেকে বলছে তুই কই যাস? তিনি বলতেছেন ঘাস আনতে যাই। তো হৃদয়ের দাদি বলতেছে এখন যাইস না, সন্ধ্যা হয়েছে, এখন কেন যাস? তোর বাপের সন্ধ্যায় খেতে যাইতে না করছে, গোয়াল ঘরের কাছেও যাইতে না করছে, আমাকে গোয়াল ঘর এটা ভালো না, সন্ধ্যার দিক যাইস না। এই বলে তার মা আর কি হৃদয়ের দাদি না করতেছে। তো হৃদয়ের বাবা বললেন যে আইতেছি বলে সে রওনা দিল। তো সে তার সাথে বস্তা এবং কাঁচি নিয়ে সে বের হয়ে গেল। তো বের হয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তাদের গোয়ালঘরটা ছিল তাদের ওই যে বাসার ওখান দিয়ে, তার এটা তো তখন তার দাদা বাড়ি আর কি, ওই রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে উঠে মেন রাস্তায় উঠলে সোজা হেঁটে গেলে এই যে এই ক্ষেতটার কথা বলছি, যে হৃদয়ের বাবা যে ক্ষেতটা, সেটা পার হয়ে আরো সামনে যেতে হতো। তো ওখান থেকে পার হয়ে তিনি যাচ্ছেন, অলরেডি তখন বেলা পড়ে যাচ্ছে। তো এই সময় তিনি যে ওই ক্ষেতে যেখানে ঘাস, সেই জায়গায় তিনি গেলেন। তো গিয়ে তিনি শুরু করলেন ঘাস কাটা। তো ঘাস কাটতেছেন এবং তার এই বস্তা ভরতেছেন। তো বস্তা ভরতে ভরতে তিনি বেশ অনেক ঘাস কেটে ফেলছেন, বস্তা ভরে ফেলছেন। ভরার পর সেটা নিয়ে তিনি রওনা দিলেন। তো আসবেন তাদের গোয়াল ঘরে। তাদের গোয়াল ঘর কিন্তু তাদের বাসার কাছেই পাশে। তো হেঁটে হেঁটে আসছেন গোয়াল ঘরের কাছে। তখন অলরেডি প্রায় অন্ধকার নেমে আসছে, বেশ নেমে আসছে। এবং তাদের যে গোয়াল ঘরটা, তাদের বাড়ির থেকে এক্সটেন্ডেড একটু রাস্তা ধরে যেতে হয়, দুই পাশে কিন্তু গাছগাছালি, বেশ খানিকটা হেঁটে গেলে ওই পাশে গোয়াল ঘর। এবং ওই যে হৃদয় দাদি মানা করছে যে গোয়াল ঘরের রাত্রেবেলা যাইতে না করছে, তো দাদা ওখানে প্রচলিত আছে যে ওইখানে নাকি অনেক কিছু দেখে মানুষ। ওই গোয়াল ঘরটার পাশে একটা বাঁশ ঝাড় আছে, ওই পাশ থেকে নাকি মানুষ অনেক সময় শুনতো আর কি, যে কে জানি হাঁটাহাঁটি করে। এরকম মানুষ অতীতে আগে দেখছে, যে এরকম এক মানুষ দেখছিল হেঁটে যাওয়ার সময় গোয়াল ঘরের পাশ দিয়ে একটা লম্বা ঢেঙ্গা একটা মহিলা বেরিয়েছে, এবং সে এক পেঁচে শাড়ি পরা, এরকম তার সারা শরীর ডার্ক, অনেক ডার্ক, কালো গোত্রের, এবং এরকম হেঁটে আসতেছে, এবং তার হাতের মধ্যে এরকম চুড়ি পরা, পা দুইটা উল্টা। এটা দেখছে মানুষ আগে। তো
এর জন্য ওই গোয়াল ঘরের কাছে রাতের বেলা যায় না। এবং অনেকে এরকম অনেক কিছু শুনছে, গরু হঠাৎ ডাকাডাকি শুরু করে, প্রচন্ড ডাকা শুরু করে, ভয়, মানে এরকম ঘটনা আছে। এই কারণেই যেতে না করে রাতের বেলা। আর হৃদয় যে এখন যে যাচ্ছে, এখন কিন্তু সন্ধ্যা টন্ধা হয়ে গেছে, মানে একদম ডার্ক, মানে পুরো জায়গাটা ডার্ক হয়ে গেছে। আকাশে শুধু একবারে লালচে আভা লেগে আছে, মানে মাগরিবের ওয়াক্ত তখনও শেষ হয়ে যায় নাই, বাট ওই যে লালচে একটা আভা আকাশে। হৃদয় বস্তা নিয়ে গেছে, তার মনে চিন্তা হচ্ছে যে সে খুব দ্রুতই মানে ওই ঘাসগুলাকে ওইখানে জাস্ট টুকরা টুকরা করে ওইখানকার একটা বস্তা আছে, ওই বস্তাতে ভরে রাখবে, আর কিছুটা ঘাস গরুর সামনে ওগুলা দিয়ে তারপর আসবে, এই চিন্তা করছে সে। তো সে ওই বস্তা নিয়ে ওখানে ফেললো আর কি। যখন ফেলছে তখন দেখতেছে যে ওখানে ওই ইসের কাছে একটা হারিকেন টানানো আর কি, ওই তাদের গোয়াল ঘরের কাছে। তো হারিকেনটা সে জ্বালাইলো, ওখানে ওই ইসের মধ্যে ম্যাচেস ছিল, সেটাতে হারিকেনটা টানায় দিল। হালকা একটা আলো হয়েছে ওই জায়গাটা, একটা মানে ভুতুড়ে আলো টাইপের। আর এই পাশে সে ওই ঘাস যে বস্তা আনছে ওটা ফেলছে উপর করে, ওরে কাঁচি দিয়ে সে কেটে কেটে এটা ছোট করতেছে, ওরে এগুলা দিবে ওইখানে। বেশ লম্বা লম্বা ঘাস ছিল, কাঁচি দিয়ে কেটে কেটে ছোট করে দিবে। সে ওই গরুকে ঘাস কেটে দিত সুন্দর করে, খুব আদর করে পালতো আর কি। তো ওগুলা কেটে কেটে সে নিয়ে একটা ইসের মধ্যে জমাচ্ছে, একটা বস্তার মধ্যে রাখতেছে এগুলা। তো বস্তা মোটামুটি অর্ধেক ভরে গেছে, আরো বেশ খানিকটা ঘাস আছে। এদিকে অন্ধকার কিন্তু আরো বেড়ে গেছে। তো চিন্তা করতেছে যে আমি কাজটা শেষ করেই যাই, এরকম অর্ধেক কাজ করে ফেলে রেখে কি লাভ, আমি বাকিটা ভরে দিয়ে একদম বস্তাটা নিয়ে একদম সামনে টেনে রেখে যাবো, ওখান থেকে জাস্ট কিছু ঘাস গরুরে দিয়ে যাবো, এরকম চিন্তা করতেছে। তো সে বস্তা প্রায় অর্ধেকের বেশি ভরে ফেলছে কেটে, আর বাকি খানিকটা ঘাস আছে, ওগুলা ভরলেই বস্তাটা ভরে যাবে আর কি। এই সময় সে হঠাৎ করে দেখলো যে একটা গরুর মধ্যে, মানে এই ভিতরে গোয়ালের ভিতরে যে গরুগুলো আছে এগুলা কেমন জানি একটু অস্থির হয়ে গেছে, ডাকাডাকি শুরু করছে, পা ছুটতেছে, শব্দ করছে, এরকম এদিক ওদিক করতেছে, মনে হচ্ছে মানে গরুগুলা ভিতরে অস্থির হয়ে গেছে। তো এই শব্দ শুনে একটু ভয় লাগলো, মানে হৃদয়ের বাবার কাছে একটু ভয় লাগলো। কারণ কি, তিনি ওই যে এইসব বিভিন্ন ঘটনা শুনছেন মানুষের কাছে তাদের এই গোয়ালঘরে এলাকা সম্বন্ধে। এরপর তার কাছে মনে হলো যে ওখানে যে বাঁশঝাড়ের ইগুলা নড়তেছে বেশ, এই গোয়ালঘরের পাশে বেশ চিকন চিকন কিছু কঞ্চি আছে আর বাঁশঝাড় আছে, ওগুলা এমন যে শস করে নড়তেছে, এরকম মানে বেশ শসর শব্দ হইতেছে ওদিকে। তো তিনি একটু মানে বিচলিত হয়ে গেলেন যে ঘটনাটা কি, মানে এখানে এরকম করতেছে কেন, গরুগুলা কেমন জানি, মানে ডাকগুলাও কেমন, মানে এগুলো সাধারণত কোনো মানে ভয়ঙ্কর প্রাণী দেখলে এরকম ডাকে। তো তিনি আবার কিছুক্ষণ চিন্তা করলেন যে না, কাটি ঘাসগুলা কাটি। তো ঘাস তিনি কেটে আরো ভরছেন বস্তা, আর সামান্য কিছু বাকি আছে। এই সময় হঠাৎ করে তার মনে হলো যে তার বস্তার ভিতর থেকে যে ঘাসগুলাকে তিনি যখন এই পাশে ঘাস কাটতেছেন, ছোট করতেছেন, মনে হলো যে কেউ জানি ধাক্কা দিয়ে, মানে ভেতর থেকে যদি মানে উড়ায় ফেলে দেয়, ভেতরে যদি কোনো কিছু থাকে ধাক্কা দিয়ে ঘাস উড়ায় ফেলে, জাস্ট ওইভাবে মনে হলো এক গাছি ঘাস ফচ করে শব্দ হলো, বস্তার ভিতর থেকে উড়ে গিয়ে এই পাশে ওদিকে পড়লো আশেপাশে। তিনি চিন্তা করলেন কি রে, ঘটনা কি, এইটা কি হলো, বস্তার মধ্যে ঘাস এসে ভস করে পড়লো কি হিসাবে। তো তিনি এটা চিন্তা করে একটু তাকায় চিন্তা করলেন যে কিছু কি পড়ছে উপর থেকে এসে, যে এই ঘাস উড়ে গেছে। তো ওরকম তো না, তিনি আবার কিছু ঘাসকে গোছায় এরকম দুই হাতে নিয়ে আবার বস্তায় ফেললেন, ফেলে তিনি আবার কেটে কেটে ঘাস রাখতেছেন। এবার মনে হলো যে বস্তাটা একটু নড়তেছে, আবার ভস করে উঠলো এই ঘাসগুলা, আবার ভস করে উঠলো, এবং তিনি দেখলেন বেশ কিছু উড়ে পড়লো এই পাশে। এইবার তিনি একটু মানে ভয় পাইছেন যে ঘটনাটা কি, এরকম হইতেছে কেন। হঠাৎ করে তিনি দেখলেন যে বস্তাটা মনে হয় নাড়তেছে চাটতেছে কেউ, মানে কেউ যে নাড়াচাড়া করে সেরকম। তারপর দেখলেন যে বস্তাটা কাত হয়ে নিচ থেকে ঠাস করে পড়ে গেল এক পাশে। পড়ে যাওয়ার পর তিনি মানে তার তখন একটা গুজবাম্প হয়ে গেছে, তিনি একটু ভয় পেয়েছেন। তিনি কাঁচিটা নিয়ে উঠে সরে গেছেন পিছন দিকে। এই সময় তিনি দেখলেন যে এই যে ঘাসগুলা পড়ছে এগুলা মনে হচ্ছে যে স্তূপ হয়ে, আর তার এই পাশের থেকে যে ঘাস আছে এগুলো বাতাসের মতো উড়ে সেটার সাথে মিলে মনে হচ্ছে ঘূর্ণিতরকের একটা মানে আকৃতি নিতেছে, এই ঘাস কাটা ঘাসগুলা এবং ঘাসগুলা মিলে আকৃতি নিতেছে, একটা অবয়ব তৈরি হইতেছে। তার কাছে মনে হইলো যে এটা একটা অবয়ব। এই সময় প্রচন্ড ভিতরে এই তাদের যে গোয়ালের ভিতরে গরুগুলা প্রচন্ড ডাকাডাকি শুরু করলো, মানে ছিঁড়ে চলে যাবে গরু, এরকম একটা অবস্থা। এরকম ভেতর থেকে তিনি মনে হলো কেমন একটা শব্দ শুনতেছেন গোয়ালঘরের ভিতরে। তিনি ভয় পেয়ে গেলেন, তিনি ভয় পেয়ে আরো কয়েক পা পিছিয়ে আসলেন। এদিকে ঘাসগুলা মনে হইতেছে একটা অবয়বের মতো নিতেছে, অবয়বটা দেখে মনে হচ্ছে দুইটা পা, পা দুইটা মনে হচ্ছে উল্টা, এরকম দুইটা পা ঘাস দিয়ে একটা অবয়ব তৈরি হইতেছে এখানে বাতাসের ঘূর্ণিতে। হৃদয়ের আব্বার সব সাহস উবে গেল, তিনি ঘুরে দৌড় দিলেন পেছন দিকে। তিনি যখন ঘুরে দৌড় দিয়েছেন এই সময় তিনি শব্দ পেলেন, শব্দ করে ওখানে যে হারিকেন জ্বালা আসছিলেন, হারিকেনের চিমনিটা ঠাস করে ফেটে গেল এবং দমকা বাতাসে হারিকেন নিভে গেল। এবং ওই বাতাসটা ঘুরতে ঘুরতে ওই ঘাসগুলাকে নিয়ে একটা মানে বাতাসের ঘূর্ণি তৈরি হয়েছে,
একটা পিলারের মতো। তার কাছে মনে হইতেছে ঘূর্ণিটা কোন একটা আকৃতির মতো এরকম ঘুরতেছে এবং মনে হচ্ছে তার দিকে আসতেছে। তো হৃদয়ের বাবা ঝেড়ে দৌড় দিলেন ওইখান থেকে, মানে মানে যত দ্রুত সম্ভব তিনি দৌড়াইতেছেন আর তিনি দোয়া পড়তেছেন, দৌড়াইতেছেন আর দোয়া পড়তেছেন। অন্ধকার রাস্তা, মানে তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। তিনি দৌড়াইতে দৌড়াইতে গাছগাছালির মধ্যে দিয়ে আসতেছেন। তার কাছে মনে হলো যে খ্যান খ্যান শব্দে কেউ কথা বলতেছে ওইখানে, অনেকটা নারী কণ্ঠ এরকম। দুই পাশের গাছগাছালির মধ্যে অনেকগুলো কাঁঠাল গাছ, আরো গাছ আছে এখানে। তিনি দৌড়াইতে দৌড়াইতে মানে পড়ি মড়ি করে একসময় তাদের বাড়ির যে বারান্দা সেটার মধ্যে এসে তিনি লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে উঠে তিনি বাড়ির দরজার মধ্যে ঠাস 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 করে নক করতেছেন। তো ওনার মা মানে হৃদয়ের দাদি দরজা খুলে দিল। তিনি ঘরের মধ্যে তাড়াতাড়ি ঢুকলেন, ঢুকে নিজেই দরজা বন্ধ করে দিয়েছেন ভয়ে। তো হৃদয় দাদি জিজ্ঞেস করলো কি হয়েছে, বলছে যে মা এরকম এরকম দেখছি, কি একটা অবস্থা গোয়াল ঘরের কাছে। তো হৃদয় দাদি বলল তোলে যাইতে মানা করছি আগেই। তো তিনি তাড়াতাড়ি তাকে বসালেন, পানি খেতে দিলেন এবং তিনি ওই যে মানে গ্রামে যা করে দা পোড়ায় আগুনে ধরে সেটার পানি ভিজায় তাকে খাইতেছে, দায়ের মধ্যে লবণ রেখে, যেটা করে আর কি গ্রামে এগুলা তারা পালন করে। তো এগুলা করতেছিলেন। তো হৃদয়ের দাদা তখন আসছে। তো তিনি এসে বসে ছেলেকে দোয়া পড়ে দিলেন, দোয়া দুরূদ পড়ে ফু দিলেন আর বললেন যে তোমাদেরকে যে মানা করছি সন্ধ্যার সময় বেরিতে, এটা তোমরা বুঝো না। ওই যে ক্ষেতটা হলো খারাপ, ওই ক্ষেতের মধ্যে খারাপ জিন আছে, এগুলা ঘোরাফেরা করে সন্ধ্যার সময় গেছো ঘাস কাটতে, ওইদিকে ঘাস কাটার কোনো দরকারই ছিল না। তারপর ওই ঘাস যে কাটছো ওই ঘাসের ওইখান থেকে কিছু একটা আসছে তোমার সাথে আয়সা, ওই যে ওই এমনি তো গোয়াল ঘর খারাপ, ওই জায়গায় এইসব ঘটনা ঘটছে। খবরদার আর কখনো এরকম সন্ধ্যার সময় ওখানে যাবা না, ভর দুপুরেও যাবা না। মানে তখন হৃদয় দাদা বলে দেয় যে একদম ভর দুপুরে ওখানে যাবা না, সন্ধ্যার সময় যাবা না, ঠিক ওই সময়গুলো খারাপ। আর ঠিক ফজরের আগে নড়াচড়া করবা না, গোয়াল ঘরের কাছে যাবা না ওই সময়। হ্যাঁ, আর ওই জায়গাতে এমনিও মানে মানে পাক থাকে না, নাপাকি থাকে ওই সময়। আর মানুষে তো কত কিছু দেখছে ওইখানে গোয়াল ঘরের ওদিকে, ওই জায়গাটা ভালো না, আমি পারলে গোয়াল ঘর সরাই নিয়ে আসবো ওই পাশে। তো এটা বলে আর কি হৃদয়ের দাদা। তো যাই হোক, তিনি তারপরও ওই দিন তো রাত পার হয়, ওই দিন দোয়া দুরূদ পড়ে ছেলেকে ফু দিয়ে রেখে যান। বাসায় বলে যে রাতের বেলা যদি কোনো শব্দ টব্দ শুনে যাতে না বেরোয়। আর হৃদয়ের বাবাও এরকম বের হয় নাই। তো পরদিন সকালে তাদের আরেক আত্মীয় ছিল, তিনি একজন আলেম মানুষ, তিনি আসেন। আসার পরে তাকে দিয়ে ওখানে দোয়া দুরূদ পড়ায়, ফু দেন ছেলেকে, পড়া পানি দেন আর বলে যে ছেলেকে যাতে দোয়া করে দেয় যাতে তার কিছু না হয়। তো ওই আলেম যিনি ছিলেন তিনি দোয়া দুরূদ পড়ে দেন, পড়ে বলে যে না, ছেলেকে আসর করতে পারে নাই, আসর করে নাই আর কি, কিন্তু ওরে পাইলে করতো আর কি, আরেকটু যদি মানে সময় এদিক ওদিক হয়ে যেত করতো, হয়তো দোয়া দুরূদ পড়া শুরু করছিল এখান থেকে পলানোর সময় এরকম। তো এই বলে আলেম বলে যে আচ্ছা, আর ওরকম জ্ঞান নয়, একই কথা বলে যে এরকম মানে সময় যখন নাকি একটু অন্যরকম থাকে তখন বের হবেন না, যেমন ওইরকম ফজরের ঠিক সুবে সাদেক শুরু হওয়ার আগের সময়টা, তারপর একদম ভর দুপুর সূর্য যখন মাথার উপরে থাকে, হ্যাঁ, তারপরে আসরের সময় শেষ হয়ে গেছে, সূর্য ডুবতেছে, এই সময়গুলোতে এরকম জায়গাগুলোতে যাবেন না, এগুলা ঠিক না। আর দোয়া দুরূদ পড়ে চলাফেরা করবেন, এগুলো বলে দেয় হৃদয়ের বাবাকে। তো হৃদয়ের বাবার এই আরেকটা ঘটনা ছিল যেটা শেয়ার করলো হৃদয়। আর সে বলছে যে তাদের পরিবারে এরকম আরো ছোটখাটো ঘটনা আছে, সে এগুলা কালেক্ট করতে পারলে সেগুলো শেয়ার করবে আমাদের কাছে। তো আমিও শেয়ার করলাম। আর আরেকটা ব্যাপার, অনেকে গ্রাম বাংলার ঘটনা নিয়ে বলেন যে গ্রাম বাংলার এই ঘটনাগুলো এরকম কেন, মানে এরকম ভাবে হঠাৎ করে ভয় পায়, এরকম করে ধরে বা কিছু। যারা গ্রাম বাংলার মানুষ তারা কিন্তু জানেন, যারা গ্রাম থেকে আসছেন তারা কিন্তু জানেন যে গ্রামে আসলে কি ঘটে। আপনারা নিজেরাই জানেন, নিজেরাই সাক্ষী, এটাতে আসলে বলার কিছু নাই আমার। আমি এই যে কয়েকদিন আগে আপনাদের কাছে একটা ঘটনা শেয়ার করেছি অদ্ভুতুরে, এই নতুন ভাবে শুরু করার পরই মিরপুরে একটা ঘটনা ছিল, কোন একটা এলাকার মিরপুরে। ওই যে একজন মানুষ ইলিশ মাছ কিনতে যায় বৃষ্টির রাতে, তারপরে তার কিছু একটা হয়, সে গাছে উঠে যায়। ঠিক এই ঘটনা শেয়ারের কিন্তু পরদিনই বা তারপর দিনই আমি কিন্তু একটা নিউজ পাই, একেবারে আমাদের দেশের মোটামুটি একটা ভালো মিডিয়া নিউজেই কিন্তু কভার করেছে যে একটা গ্রামে একজন ভদ্র মহিলা এরকম তেঁতুল গাছের উপর উঠে গেছে, একদম মগডালে উঠে গেছে, এবং সে তার মিষ্টি খাচ্ছিল ওখানে বসে রাতের বেলা। তার ছেলে নাকি তাকে নামাতে গেছে, তাকেও নাকি মিষ্টি সাথে মহিলা, এবং তারপরে নাকি সে গাছ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে বেহুশ হয়ে যায়। তো যাই হোক, দেখেন ঘটনার মধ্যে কত সিমিলারিটি আছে। হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু আসলে গ্রাম বাংলায় ঘটে, এবং যেখানেই আমাদের দেশে যেসব জায়গাগুলো রুরাল এলাকা ছিল সেসব জায়গাগুলো কিন্তু এই ধরনের ঘটনা দিয়ে একদম ফোকলোর আর লেজেন্ডে ভরা। আপনারা গেলেই কিন্তু শুনতে পাবেন, আপনারা যে কোনো একটা গ্রামে যান, নির্জন গ্রামে, সেখানকার কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন আপনারা কি এরকম অতি প্রাকৃত কিছু দেখেন কিনা, তারা কিন্তু আপনাকে বলবে অনেক কিছু, এবং আপনার কাছে মনে হবে এটা কিন্তু সিমিলার, আপনার কাছে মনে হবে যে এরকম আমি শুনছি। কিন্তু কিভাবে আপনি একটু মিলটা বোঝার চেষ্টা করেন। আমি নিজেই কিন্তু এই
মিল বোঝার চেষ্টা করেছি অনেক সময়, কিন্তু আমার কাছে কিন্তু জিনিসটা মানে আসলে পরিষ্কার হয় নাই। আমি আপনাদেরকে বারবার বলি যে আমি যেই ঘটনা শুনেছি একদম বাংলাদেশের এই প্রান্তের মানুষের কাছে, আবার সেম ঘটনা মানে এই ধরনেরই কিছু একটা ঘটেছে বাংলাদেশের একদম শেষ মাথায়, আরেক মাথায় সেখানকার মানুষের সাথে একই সিমিলার টাইপের ঘটনা। এমনকি এমন কিছু ঘটনা শুনেছি যেটা একেবারে আমার নিকট আত্মীয় গ্রামে তারা বলছে যে তাদের দাদার সাথে ঘটেছে, আবার এরকমই আরেকটা ঘটনা অন্য আরেকজন মানুষের কাছ থেকে আমি শুনেছি তাদের সাথে ঘটেছে। তো এত মিল কিভাবে থাকে বলেন এই ফোকলোর গুলার মধ্যে? বা যে বলেছে তার দাদার সাথে ঘটেছে একদম মানে তারা সাক্ষী দিয়ে বলতেছে যেরকম ঘটছে। যেমন এই ঘটনার মধ্যে বিশেষত ছিল যে এই ঘটনাটা আমি শুনেছি একদম গ্রামে গিয়ে, তখন সেখানকার যারা আত্মীয় স্বজন ছিল, গ্রামের কিছু আত্মীয় স্বজন থাকে যাদেরকে আমি হয়তো চিনি না, তারা হয়তো দূরসম্পর্কের আত্মীয়, তাদের মধ্যে কেউ বলছে যে তাদের একজনকে এরকম রাতের বেলা ডেকে নিয়ে গেছিল, ডেকে নিয়ে যে সেই হাল চাষের কথা বলে, ঠিক সূর্য ওঠার আগে যেটাকে বলা হয় যে সুবে সাদিকের আগের সুবে সাদিক, মানে যেটাকে মানুষ ভ্রম তৈরি হয়, সে সময় নিয়ে গেছিল। এবং সেই সময় ওই সেই মাঠে চাষ করার আগে বলা হয় কুস্তি লাগি, তো কুস্তিতে দেখা যাচ্ছে যে যাকে ডেকে নিয়ে গেছে তাকে একদম মেরে ফেলার উপক্রম করে, এবং পরবর্তীতে বোঝা যায় যে এটা আসলে মানুষ ছিল না। এরকম ঘটনা কিন্তু সম্পূর্ণ ভিন্ন মানুষের কাছে, সম্পূর্ণ ভিন্ন জায়গায় এবং অন্য একটা এলাকায় একই রকম ঘটনা আমি শুনেছি, এই একই ধরনের ঘটনা, সেম টাইপের ঘটনা। তো আমি কিভাবে বলবো যে যেই মানুষটা আমাকে প্রথম বলেছিল আত্মীয়দের মধ্যে সে এটা মিথ্যা বলেছে? তার কাছে কিন্তু আমি আসলে মানে এইভাবে শুনতে চাই না এই যে ঘটনাটা আমি শেয়ার করবো কারো কাছে। তখন কিন্তু ধরেন আমি একদম যুবক, আমার বয়স ধরেন 18 বছর 19 বছর, তখন শুনেছি তাদের কাছে এই ঘটনা। আবার এই ঘটনা আমি পরবর্তীতে অনেক বছর পরে এই একই রকম ঘটনা অন্য জায়গায় আরেক মানুষের কাছ থেকে শুনেছি। তো এই জিনিসগুলো কিন্তু গ্রাম বাংলায় ঘটে, গ্রাম বাংলায় কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপার আছে। এবং আমার মনে হয় অতিপ্রাকৃত জিনিস যারা, তারা একই রকম জিনিস বিভিন্ন জায়গায় ঘটায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমি যে ঘটনাটি বলবো এটি প্রায় 15 থেকে 17 বছর আগের একটি ঘটনা। রাত তখন প্রায় 2:30। শহরের পুরনো সরকারি হাসপাতালের মর্গে নতুন চাকরি পেয়ে এসেছিল রাশেদ। সবাই তাকে বলেছিল রাতের শিফটে একা থাকিস না। রাশেদ এসব কথায় বিশ্বাস করত। সে ভাবল মৃত মানুষ আবার কি করবে। সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ বারবার চলে যাচ্ছিল। মর্গের ভিতরে শুধু জরুরি লাইটের মৃদ্র আলো। হঠাৎ ফ্রিজের নম্বর 7 থেকে একটি শব্দ ভেসে এলো। রাশেদ ভাবলো হয়তো মেশিনের কোনো সমস্যা। সে কাছে গিয়ে দরজায় হাত রাখতেই সব শব্দ থেমে গেল। ঠিক তখনই তার ওয়াকি টকিতে একটি কণ্ঠস্বর ভেসে এলো, রাশেদ 7 নম্বর ফ্রিজটা খুলবে না, ওখানে আজ কোনো লাশ রাখা হয়নি। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে আসতেই আবার শব্দ। এবার যেন ভিতর থেকে কেউ দরজায় আঘাত করছে। কাপা হাতে সে টর্চ জ্বালাল। হঠাৎ পুরো মর্গ অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো ফিরতেই দেখল ফ্রিজ নাম্বার 7-এর দরজা আধ খোলা, যদিও সে একবারও সেটা খোলেনি। দরজার ভেতরটা ছিল একবারই ফাঁকা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ বেরিয়ে এসেছে। 1, 2, 3টা পায়ের ছাপগুলো সোজা তারই দিকে আসছে। রাশেদ পিছিয়ে যেতে লাগে, কিন্তু ছাপগুলো থেমে গেলে তার ঠিক সামনে। তারপর তার কানের পাশে কেউ খুব আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমার জায়গায় কে শুয়ে আছে। রাশেদ ভয়ে দরজার দিকে দৌড় দিল। বাইরে বেরিয়ে এসে পিছনে তাকাতেই দেখল মর্গের কাছের জানালার পাশে সাদা কাপড়ে ঢাকা একটি অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরের দিন সকালে সহকর্মীরা এসে দেখে রাশেদ মর্গের বাইরে অসচেতন অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরলে সে শুধু একটা কথাই বারবার বলছিল, ফ্রিজ নাম্বার 7, ওটা কখনো খুলবে না। রাশেদকে হাসপাতালে ভর্তি করানো হলো, কিন্তু জ্ঞান ফেরার পর সে স্বাভাবিক হতে পারছিল না। সে শুধু একটাই কথা বলছিল, ও এখনো ভেতরে নেই, ও বেরিয়ে এসেছে। সবাই ভাবছিল ভয়ের কারণে সে মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু সেই রাতে মর্গের নতুন দায়িত্বে এলেন এক কর্মচারী করিম চাচা।
তিনি সেখানে প্রায় 30 বছর ধরে কাজ করতেন। রাশেদের কথা শুনে তার মুখের রং বদলে গেল। তিনি ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে ঠিক একই ঘটনা ঘটেছিল। তখনও 7 নম্বর ফ্রিজ থেকেই মাঝরাতে শব্দ আসে। সবাই অবাক হয়ে তার দিকেই তাকিয়ে রইল। করিম চাচা বললেন, বহু বছর আগে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ আনা হয়েছিল। পরিচয় না পাওয়ায় কয়েকদিন মর্গেই রাখা হয়। এরপর হঠাৎ কাগজপত্রে ভুল হয়ে যায় আর তার দেহ অন্য একটি লাশের সঙ্গে অদল বদলে দাফন করা হয়। এরপর থেকেই মাঝে মাঝে রাতের নীরবতায় শোনা যেত যেন কেউ ভিতর থেকে বেরিয়ে আসতে চাইছে। সেই রাতেই করিম চাচা সাহস করে মর্গে ঢুকলেন। সবকিছুই স্বাভাবিক, কিন্তু যখন তিনি 7 নম্বর ফ্রিজের সামনে পৌঁছালেন, দেখলেন দরজায় পানির ফোঁটা দিয়ে কেউ যেন আঙ্গুল দিয়ে লিখছে, আমাকে ভুলে গেছো। তিনি টর্চের আলো ফেলাতেই লেখাটি ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠিক তখনই পুরো মর্গে একসঙ্গে সব ফ্রিজের অ্যালার্ম বেজে উঠল। কিন্তু কম্পিউটারের মনিটরে দেখা গেল সব ফ্রিজের তাপমাত্রা স্বাভাবিক, তবুও অ্যালার্ম কোনোভাবে যেন থামছে না। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে সাদা কাপড়ের ঢাকা একটি অবয়ব ধীরে ধীরে হাঁটতে শুরু করল। করিম চাচা টর্চের আলো ফেলতেই অবয়বটি অদৃশ্য হয়ে গেল, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ যেন রয়ে গেল। সেগুলো এবার মর্গের ভিতরের দিকে নয়, বরং বাইরের দরজার দিকেই চলে গেছে। করিম চাচা কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। বাইরে যাওয়া ভেজা পায়ের ছাপগুলো যেন বৃষ্টির পানিতে নয়, অন্য কিছুর আর্দ্রতায় তৈরি। তিনি ধীরে ধীরে সেই ছাপ অনুসরণ করতে লাগলেন। করিডোর পেরিয়ে ছাপগুলো হাসপাতালের পুরনো অংশে গিয়ে থামল। একটি বহু বছর ধরে বন্ধ থাকা রুমের সামনে। দরজায় বড় অক্ষরে লেখা ছিল, রেকর্ড সংরক্ষণাগার, প্রবেশ নিষেধ। দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল, কিন্তু ভিতর থেকে ভেসে এলো খসখস এক শব্দ, যেন কেউ পুরনো কাগজ উল্টিয়ে দেখছে। ঠিক তখনই হাসপাতালের মূল বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। কয়েক সেকেন্ড পর জরুরি আলো জ্বলে উঠতেই করিম চাচা দেখলেন দরজার নিচ দিয়ে একটি হলদে পুরনো কাগজ ধীরে ধীরে বাইরে বেরিয়ে এসেছে। কাপা হাতে তিনি কাগজটি তুললেন। ওটি ছিল বহু বছর পুরনো একটি মর্গ রেজিস্টারের পৃষ্ঠা। একটি নামের পাশে লাল কালিতে লেখা, পরিচয় অজানা, কিন্তু তার নিচে নতুন করে কেউ কালো কালি দিয়ে মাত্র 2টি শব্দ লিখেছে, আমি ফিরেছি। হঠাৎ করিডোরের একবারের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল। করিম চাচা এক পা এগোতেই হাসপাতালের দেয়ালে ঝোলানো পুরনো ঘড়িটি নিচ থেকেই বাজতে শুরু করল। রাত ঠিক প্রায় 3টা, আর ঘড়ির শেষ শব্দটা থামতেই পুরো করিডোর আবার নিস্তব্ধ হয়ে গেল। অবয়বটি আর সেখানে ছিল না, শুধু রেজিস্টারের পাতাটি করিম চাচার হাতে কাঁপছিল এবং তার পিছন থেকে খুব নিচু স্বরে কেউ বলল, এবার আমার নামটা খুঁজে বের করো। করিম চাচা পিছনে ফিরে তাকালেন, দেখলেন কেউ নেই, কিন্তু তার হাতে ধরা রেজিস্টারের পাতাটি যেন নিচ থেকেই উল্টে গেল। শেষ পাতায় একটি নাম্বার লেখা ছিল, ফাইল নং 13/96। পরের দিন সকালেই তিনি হাসপাতালে পুরনো আর্কাইভে সেই ফাইলটি খুঁজতে গেলেন। ঘন্টাখানেক খোঁজার পর ধুলোমাখা একটি বক্সের ভিতরে ফাইলটি পাওয়া গেল। ফাইল খুলতেই ভিতর থেকে একটি সাদা কালো ছবি মেঝেতে পড়ে গেল। ছবিতে হাসপাতালের পুরনো মর্গের সামনে 5 জন কর্মচারী দাঁড়িয়ে আছে। করিম চাচা ছবিটি তুলে ভালো করে দেখলেন। হঠাৎ তার বুক কেঁপে উঠল। 4 জনকে তিনি চিনতে পারলেন। তারা বহু বছর আগেই মারা গেছেন, কিন্তু 5ম ব্যক্তির মুখ
সেটি ছিল ঠিক রাশেদের মতো, একই চোখ, একই চেহারা, একই হাসি। অসম্ভব, সে এই বিষয়টি কোনোভাবে মানতে পারছিল না। কারণ ছবিটি তোলা হয়েছিল প্রায় 30 বছর আগে, যখন রাশেদের জন্মই হয়নি। ফাইলের ভেতরে আরেকটি নোটও ছিল, যেই 7 নম্বর ফ্রিজের সত্য জানতে চাইবে সে অতীতের সঙ্গে জড়িয়ে যাবে। করিম চাচার হাত কাঁপতে লাগে। তিনি দ্রুত রাশেদের ওয়ার্ডে ছুটে গেলেন, কিন্তু সেখানে পৌঁছিয়ে দেখলেন রাশেদের বিছানা খালি। নার্স বললেন ভোরের দিকে উনি নিজেই উঠে চলে গেছেন, কাউকে কোনো কিছুই নাকি বলেন। তখনই করিম চাচার ফোনে একটি অচেনা নাম্বার থেকে ছবি ভেসে এলো। ছবিটি হাসপাতালের মর্গের ভিতরে, 7 নাম্বার ফ্রিজের দরজা খোলা, ভিতরটা অন্ধকার, আর ছবির নিচে মাত্র একটি লাইন লেখা, আজ রাত 3টায় আমি অপেক্ষা করব। করিম চাচা ধীরে ধীরে ফোনের স্ক্রিন বন্ধ করলেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন এবার হয়তো রহস্যের শেষ হতে চলেছে। রাত তখন প্রায় 2:55। করিম চাচা একা মর্গে ফিরে এলেন। বাইরে ঝড় বৃষ্টি, ভিতরে শুধু জরুরি বাতির আলো। ঘড়ির কাঁটা তখন 3টা ছুঁই ছুঁই ভাব। 7 নাম্বার ফ্রিজ নিচ থেকেই ধীরে ধীরে খুলে গেল। ভিতরে এবার একজন দাঁড়িয়ে আছে, সে রাশেদ, কিন্তু তার চোখ দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। করিম চাচা কাপা গলায় বললেন, রাশেদ তুমি? রাশেদ ধীরে ধীরে মাথা তুলল, তারপর শান্ত গলায় বললেন, আমি রাশেদ নই। ঠিক তখনই মর্গের আলো সব নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো ফিরে এলো, ফ্রিজটি আবারও বন্ধ, রাশেদও নেই। মেঝেতে পড়ে আছে শুধু সেই পুরনো ছবিটি, কিন্তু এবার ছবিতে আর 5 জন নয়, 6 জন মানুষ দাঁড়িয়ে আছে। সবচেয়ে ডান পাশে দাঁড়িয়ে আছে করিম চাচা, অথচ তিনি কখনোই সেই ছবির অংশ হিসেবে ছিলেন না। তিনি আতঙ্কে ছবিটি ফেলে দিয়ে দৌড়ে বাহিরে বেরিয়ে এলেন। পরের দিন সকালে হাসপাতালের পরিচালক সিদ্ধান্ত নিলেন বহু বছরের পুরনো মর্গ ভবনটি ভেঙে নতুন ভবন তৈরি করা হবে। কয়েক সপ্তাহ পরে ভবনটি ভেঙে ফেলা হলো। এরপর আর কখনো 7 নম্বর ফ্রিজের শব্দ কেউ শোনে। তবে নির্মাণ শ্রমিকদের একজন দাবি করেছিলেন ওই বিল্ডিংটি ধ্বংস করার সময় তিনি একটি পুরনো ধাতব ফলক নাকি পেয়েছেন। তাতে শুধু একটি বাক্য খোদাই করা ছিল, কিছু দরজা বন্ধ থাকাই ভালো। সেই ফলকটি পরে আর কেউ খুঁজে পায়নি। এভাবেই 7 নম্বর ফ্রিজের রহস্য ধীরে ধীরে কিংবদন্তিতে পরিণত হয়। ধন্যবাদ রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।